দেব এবং রবির একমাত্র ছোট বোন গুড়িয়াকে কেউ নৃশংসভাবে খুন করে। তাই বোনের খুনের প্রতিশোধ নিতেই দুই ভাই মিলে বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। যারা একটা সময় বক্সিং থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল তারাই বোনের খুনিকে খুঁজতে আবারও বক্সিং এ ফিরে আসে। কিন্তু এত চেষ্টার পরও তারা কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে আর এই খুনের পেছনের আসল রহস্য উন্মোচন করতে? সেটাই দেখবো আজকের গল্প গ্লোরিতে। চলুন তাহলে আর দেরি না করে দুই ভাইয়ের এই প্রতিশোধের গল্প শুরু করা যাক। শুরুতে আমাদেরকে গ্লোরির ব্যাপারে বলা হয়। গ্লোরি অর্থাৎ গৌরব, যা অনেক উৎসর্গ, আত্মসমর্পণ আর কষ্টের মাধ্যমে অর্জন করা যায়। এখানে আমরা দেবান্দর সিং নামের একজন ছেলেকে দেখি যে তার সাথে ঘটা ছোটবেলার কিছু কাহিনী মনে করছিল, যেখানে দেবের বাবা রাঘবীর সিং কিভাবে দেবান্দরকে ছোট থেকে একজন বক্সার হিসেবে গড়ে তুলেছে সেই সব দেখানো হয়। আর রাঘবীর সবসময় গ্লোরি শব্দটাকে বিশ্বাস করত। তবে এখন আর এসব মনে করতে চায় না দেব, কারণ রাঘবীর দেবকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তাই দীর্ঘ বছর ধরে দেব রাঘবীরের সাথে কথা বলে না, তার ভালো লাগে না। ঠিক সেই সময় টিভিতে নিউজ চলতে থাকে, যেখানে দেখানো হয় ইন্ডিয়ান হরিয়ানা গ্রামের এক বক্সিং টিমের কোচ কিভাবে তার প্রিয় বক্সার নিহালকে গড়ে তুলেছে অলিম্পিকে যাওয়ার জন্য। আমরা জানতে পারি হরিয়ানার ওই কোচ আর কেউ না, বরং রাঘবীর ছিল। আর রাঘবীর নিহালকে ট্রেনিং দিচ্ছিল। নিহালও বক্সিং করে একটা টিমের সাথে জিতে যায়। এরপরেই আমরা দেখি নিহাল লুকিয়ে লুকিয়ে একটা খালি ফুটবল স্টেডিয়ামে আসে, যেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল নিহালের গার্লফ্রেন্ড গুড়িয়া। গুড়িয়া আসলে রাঘবীরেরই মেয়ে ছিল, আর তারা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করত, একে অপরকে অনেক ভালোবাসতো। আমরা জানতে পারি গুড়িয়া আসলে প্রেগন্যান্ট, তবে তারা বিয়ে করেনি আর তাদের সম্পর্ক কেউ মেনেও নিত না। তাই নিহাল গুড়িয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গুড়িয়া এটা চাইছিল না, কারণ কয়েকদিন পরই নিহালের অলিম্পিক শুরু হবে। আর এখন সে গুড়িয়াকে নিয়ে পালিয়ে গেলে আর কখনোই অলিম্পিক খেলতে পারবে না, তার আর কোনো অর্জনই হবে না জীবনে। কিন্তু নিহাল তো অন্য কিচ্ছু ভাবছিল না, সে শুধু গুড়িয়া আর তাদের বাচ্চার কথা ভাবছিল, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। তাই এবার দুজন রেডি হয় পালিয়ে যাওয়ার জন্য। আর তখনই তারা খেয়াল করে তাদের চারিপাশে কিছু লোক ঘিরে নিয়েছে। লোকগুলো মাস্ক পরা ছিল, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় দুজন। নিহাল তখন গুড়িয়াকে এখান থেকে পালিয়ে যেতে বলে আর লোকগুলোর সাথে ফাইট করতে থাকে। কিন্তু গুড়িয়া সেখান থেকে পালাতে চাইলে একটা লোক গুড়িয়ার সামনে চলে আসে আর গুড়িয়ার পেটে ঘুষি মেরে দেয়, যার জন্য সে ছিটকে পড়ে। লোকটা গুড়িয়াকে খুব মারতে থাকে, তবুও সে সাহস করে একটা পিন নিতেই লোকটার একটা চোখে মেরে দেয়। এইবার লোকটা রেগে মেগে গুড়িয়াকে ইচ্ছা মতো মারতে থাকে, আর মারতে মারতে একটা সময় গুড়িয়াকে অনেক বেশি আহত করে ফেলে। এদিকে এটা দেখে নিহাল গুড়িয়ার কাছে যেতে চায়, কিন্তু লোকগুলো এবার নিহালকেও নির্মম ভাবে মেরে দুজনকে সেখানেই ফেলে আসে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেবকে দেখি, যার পার্টিতে একটা ছেলের সাথে ঝামেলা লেগে যায়, আর দেব তখন ছেলেটাকে ইচ্ছা মতো মারে। এইসব দেখে দেবের ফ্রেন্ড তাকে বলে তার কয়দিন বাড়িতে গিয়ে ঘুরে আসা উচিত। এটা শুনে দেব বলে তার কোনো ঘর নেই, মানে সে এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল। এদিকে আমরা দেবের ভাই রবিন্দর সিংকে দেখতে পাই, যে অন্য শহরে কাজ করত। রবি কাজ করার সময় অনেক শান্ত হয়ে কাজ করছিল, কিন্তু সেই সময় একটা লোক এসে নিজের জিনিস ফেলে দেয়, আবার নিজেই রবির সাথে ঝামেলা করতে থাকে। এতে তো রবির অনেক বেশি রাগ উঠে যায়, কিন্তু আমরা দেখি সে শুধু বিড়বিড় করে কিছু বলে আর একদম শান্ত হয়ে যায়, কোনো ঝামেলা করে না। এদিকে দেখা যায় দেব রেগে মেগে বাহিরে বসেছিল। এখানে আমরা জানতে পারি যে দেবের আসলে একটা পা ছিল না, অর্থাৎ এক পা কাটা ছিল, তাই তাকে সবসময় রোবট শু পরে হাঁটতে হয়। সেই সময় রবি দেবকে কল করে আর বলে তাদের বাড়ি ফিরে যেতে হবে। দেব জিজ্ঞেস করে কেন, তাদের বাবা মারা গেছে নাকি? তখন রবি দেবকে গুড়িয়ার কথা জানায়। তার কথা শোনা মাত্রই দেব আর রবি দূর থেকে শক্তিগড় ফিরে আসে। দেব হসপিটালে এসে গুড়িয়ার খোঁজ নিতে থাকে। ততক্ষণে আমরা রবিকে দেখি যে নিজেকে লুকিয়ে লুকিয়ে হসপিটালের ভেতর ঢুকছিল, আর দুইটা লোক রবির পিছু নিচ্ছিল। এরপরই রবি আর দেব একসাথে হয়। এখানে আমরা জানতে পারি রবি আর দেব দুজনই বক্সার ছিল, কিন্তু গত 5 বছর ধরে তারা তাদের গ্রাম থেকে দূরে ছিল। আর রবি এখনো তার বাবাকে কোচ বলে ডাকতো, কিন্তু দেব সব থেকে বেশি তার বাবাকে ঘৃণা করত। তো যাই হোক, দেব আর রবি মিলে গুড়িয়ার রুমে যায় আর দেখে তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, শুধুমাত্র কোনো মতে তার শ্বাস চলছিল। এই অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়ে দুজন, কারণ গুড়িয়া দুজনেরই অনেক আদরের বোন ছিল। এদিকে আমরা রাঘবীরকে দেখি, যে সবার আগে নিহালের কাছে যায়,
যে ততক্ষণে মারা গিয়েছিল। রাঘবীর নিহালের জন্য অনেক কষ্ট পায়, কারণ সে তাকে তিলে তিলে গড়ে তুলেছিল যাতে সে পুরো ইন্ডিয়ার নাম উজ্জ্বল করতে পারে। কত কষ্ট করেছে সে তার পেছনে, কিন্তু সে ইন্ডিয়ার জন্য কিছু করার আগেই তাকে কেউ মেরে দিল। সেই সময় সেখানে ইন্সপেক্টর আরবিন্দার আসে, যে কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। আরবিন্দার রাঘবীরকে জিজ্ঞেস করে যে তার কি কাউকে সন্দেহজনক মনে হয়, কে মার্ডার করতে পারে। তখন রাঘবীরের মাথায় একজনের নাম আসে, সেটা হলো ভিজু। আমরা তখন ভিজুকে দেখতে পাই। আসলে ভিজুও এই শাক্তিগারের একটা বক্সার টিমের কোচ ছিল, আর তার টিমও রাঘবীরের টিমের সাথে টক্কর দিয়ে চলে। তাই অনেকেই সন্দেহ করছে যে হিংসা থেকে ভিজুর লোকেরা নিহাল আর গুড়িয়াকে মেরেছে। এখানে জয়না নামের একজন রিপোর্টার ভিজুর কাছে যায় নিহাল আর গুড়িয়ার ব্যাপারে কিছু প্রশ্ন করার জন্য, কিন্তু ভিজু তাকে কোনো উত্তরই দেয় না। তবুও জয়না ভিজুকে প্রশ্ন করতে থাকে। তখন ভিজু বলে মার্ডার আর খেলা এক না, তাই তার বুঝে শুনে ইনভেস্টিগেশন করা উচিত। অর্থাৎ এমনও হতে পারে নিহাল আর গুড়িয়াকে বাহিরের কেউ মেরেছে। এদিকে দেব আর রাভি গুড়িয়ার সামনে বসেছিল। তখন সেখানে রঘুবীর আসে। রঘুবীর দুজনকে জানায় যে নিহাল আর গুড়িয়ার সম্পর্ক ছিল। এই কথা শুনে রবি অবাক হয়ে যায় আর বলে কদিন পর অলিম্পিক, তখন নিহালের লাইফ এমনিতেই সেটেল হয়ে যেত, কিন্তু অলিম্পিকের আগে কিভাবে সে পালিয়ে যাওয়ার কথা ভাবলো। এবার রঘুবীর জানায় গুড়িয়ার পেটে বাচ্চা ছিল নিহালের। এই কথা শুনে রবি অনেক বেশি অবাক হয়। দেবের এখন আরো রাগ উঠে যায়, কারণ গুড়িয়া কতই না কষ্ট পেয়েছে যখন তাকে আঘাত করা হয়েছে। এরই মাঝে গুড়িয়া অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে। এটা দেখে তারা তাড়াতাড়ি গুড়িয়ার কাছে যায়। ততক্ষণে ডাক্তাররাও চলে আসে আর গুড়িয়ার অবস্থা দেখে দেবদের বের করে দেয়। এরপরই তারা চিকিৎসা করতে থাকে। এদিকে দেবের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল গুড়িয়াকে এই অবস্থায় দেখে। এরই মাঝে সেখানে নিহালের বাবা মা চলে আসে আর খুব কাঁদতে থাকে, কিন্তু নিহালের ভাই হুকুম তো উল্টো গুড়িয়া আর রাঘবীরকেই দোষারোপ করতে থাকে তার ভাইয়ের জন্য। এটা দেখে দেব অনেক বেশি রেগে যায় হুকুমের উপর। সবাই তখন কোনো মতে হুকুমকে থামায়। এদিকে দেবের রাগ দেখে ডাক্তাররাও ভয় পেয়ে যায়। গুড়িয়াকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। এদিকে আমরা ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের দৃশ্য দেখতে পাই, মূলত যেটার ভেতরে নিহাল অলিম্পিকের জন্য ক্যাম্পেইন করছিল। আরবিন্দার সেখানকার কোচদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আর নিহালের রুমমেটের কাছ থেকে জানতে পারে সেই দিনের ম্যাচে অনেক বড় বড় মানুষ এসেছিল, যাদের মধ্যে ভিজু, ধান্ডা আর শহরের বড় মাফিয়া কোকিও ছিল। আরবিন্দা নিজের সন্দেহের তালিকায় তখন এই তিনজনকে রেখে দেয়। এদিকে দেব আর রবি মিলে তাদের ট্রেনিং রুমে যায়, যেখানে রাঘবীর সবাইকে ট্রেনিং করায়। 5 বছর পর দেব আর রবি এখানে এসেছে আর দুজনের কাছে সবকিছু আগের মতোই মনে হচ্ছিল। রাঘবীর খুব যত্ন করে রবির জেতা সব মেডেল রেখে দিয়েছে। এরই মাঝে আমরা জানতে পারি গুড়িয়া আগেই দেবকে সব বলে দিয়েছিল তারা নিহালের সম্পর্কের ব্যাপারে, শুধু নিহালের নামটা বলেনি। যাক, এরপরই হাঁটতে হাঁটতে দুজন ট্রেনিং রুমে চলে যায়, যেখানে গিয়ে এসে দেখে রঘুবীর হসপিটালে গুড়িয়াকে রেখে এখানে এসে বক্সিং ট্রেনিং দিচ্ছে, কারণ কয়দিন পর অলিম্পিক শুরু হবে আর নিহালের বদলে এবার রঘুবীরকে কাউকে না কাউকে তার মতোই ট্রেনিং দিয়ে পাঠাতে হবে। কিন্তু এটা দেখে দেব অনেক বেশি রেগে যায় যে রঘুবীর তার মেয়েকে হসপিটালে রেখে এখানে অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাঘবীর শুধু তার কাজে ফোকাস দেয়। এটা দেখে দেব সবাইকে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে চায়, কিন্তু কেউই রাঘবীরের অনুমতি ছাড়া এক পাও নড়ে না। এসব তো দেবের কাছে চামচামি মনে হয়। দেব সবসময় রাঘবীরের উল্টো কাজ করেছে, কিন্তু রবি সবসময় রাঘবীরের কথা মতো চলেছে, তাই ছোটবেলা থেকে রবি তার প্রিয় ছিল। এসব নিয়ে দেব আর রাঘবীরের মাঝে ঝামেলা লেগে যায়। দেব তখন রেগে মেগে রাঘবীরকে ঘুষি মারতে যায়, কিন্তু রাঘবীর সরে যায় আর তার গায়ে লাগে না। সে বুঝতে পারে দেবের ভেতর এখনো বক্সারের পাওয়ার আছে। এখানে দেব রেগে চলে যায়। তখন রাঘবীর রবিকে নিয়ে বাহিরে যায় আর 5 বছর আগে রবি রেখে যাওয়া গাড়িটার চাবি দেয়, যেটা এত বছর ধরে রাঘবীর যত্ন করে রেখেছিল। এসব দেখে রবির অনেক ভালো লাগে। এবার রাঘবীর রবিকে আবারও বক্সিং এ ফিরে আসার কথা বলে, কিন্তু রবি জানায় সে ওই দিন শপথ করেছিল যে সে আর কোনোদিন ফাইট করবে না। রবির কথা শুনে রাঘবীর আর কিছুই বলে না। এখানে আমরা জানতে পারি শেষবার রবি একটা ম্যাচে তার ফ্রেন্ড অর্জুনের সাথে ফাইট করছিল। অর্জুন ভিজুর দলের লোক ছিল, কিন্তু ফাইটিং এ একটা সময় রবির হাতেই অর্জুন মারা যায়, যেটাতে রবি অনেক কষ্ট পায় আর নিজেকেই দোষ দেয়। তাই এরপর থেকে রবি আর কখনো ফাইটিং করে না। পরবর্তীতে আমরা দেখি রবি তার গাড়ি নিয়ে আরবিন্দারের সাথে দেখা করতে যায়। আরবিন্দার ও রবির অনেক ভালো বন্ধু ছিল। এত বছর পর রবিকে দেখে আরবিন্দারও অনেক বেশি খুশি হয়। এরপর তারা গুড়িয়ার কেসের ব্যাপারে কথা বলে আর আরবিন্দার রবিকে ভিজুর লোকেদের থেকে সাবধানে থাকতে বলে। এদিকে দেব গুড়িয়ার সামনেই বসেছিল। তখন সেখানে রবিও আসে।
সেই সময় হঠাৎ গুড়িয়া কথা বলার চেষ্টা করে। গুড়িয়াকে কথা বলতে দেখে দুজন ভীষণ খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে গুড়িয়ার কাছে যায়। গুড়িয়া এত বছর পর রাভি আর দেবকে দেখে অনেক খুশি হয়। গুড়িয়া তাদেরকে নিহালের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু দেব চায় না গুড়িয়া এখন আরো কষ্ট পাক, তাই সে জানায় নিহাল অনেক ভালো আছে। এবার গুড়িয়া তার পেটের বাচ্চার কথা জিজ্ঞেস করে যে আমার বাচ্চাটা কোথায়। দেব বলে সবকিছু ঠিক আছে। এইবার দেব গুড়িয়াকে মনে করতে বলে যে সেদিন তাদের উপর কারা হামলা করেছিল। গুড়িয়া জানায় সে জানে না, তারা মাস্ক পরা ছিল। এই কথা শুনে দুজনই অবাক হয়ে যায়। তখনই হঠাৎ গুড়িয়া বলে ওঠে সে চকলেট খাবে। এই কথা শুনে দেব তখনই গুড়িয়ার জন্য চকলেট আনতে যায়, কিন্তু ডাক্তার জানায় তাকে চকলেট দেওয়া যাবে না। কিন্তু দেব তো ডক্টরের কথা মানে না। সেই সময় গুড়িয়া পেছন থেকে বলে সে একজনের চোখে আঘাত করেছিল। এই কথা শোনার পরই দেব বুঝে যায় যে তাদেরকে এমন কাউকে খুঁজতে হবে যার চোখে আঘাত আছে। দেব আর রবি তখনই বেরিয়ে যায়, কিন্তু আমরা দেখি জয়না আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। আর তারা আসতেই জয়না দুজনকে অনেক প্রশ্ন করতে থাকে, গুড়িয়ার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে। এটা দেখে দেব খুব রেগে যায় আর সে জয়নার কোনো প্রশ্নের জবাবই দেয় না। তবুও জয়না নিজে থেকেই রাবির কাছে তার নাম্বার দিয়ে আসে, যাতে কোনো প্রয়োজন হলে তারা কল করতে পারে। এদিকে দেবরা চকলেট কেনার আগে ওই স্টেডিয়ামে যায় যেখানে নিহাল আর গুড়িয়াকে হামলা করা হয়েছিল। দেবরা ভেতরে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। এরপর কিছু বাচ্চাদের দেখতে পায় যাদের মধ্যে একজন মাস্ক পরা ছিল। দেব তো তাকে দেখেই বুঝে যায় গুড়িয়া হয়তো এই মাস্কের কথাই বলেছিল, তাই দেব ওই বাচ্চাটার কাছ থেকে মাস্কটা নিয়ে নেয়। এরপর রাভি আর দেব একটা জায়গায় এসে গাড়ি থামায়। রাভি এখানে অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ যে কোনো সময় বিজুর লোকেরা চলে আসতে পারে এখানে, আর তারা রাভিকে একবার পেলে কোনোভাবেই ছাড়বে না। আর হয়ও তাই, রবিকে খুঁজতে খুঁজতে বিজুর লোকেরা সেখানে চলে আসে আর অর্জুনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য রাভিকে জানে মেরে ফেলতে চায়। কিন্তু দেব সবাইকে আটকায় আর তাদের সাথে ফাইট করতে থাকে। তবে একটা সময় দেখা যায় তারা সবাই দেবকে আটকে ফেলে আর রাভিকে ধরে মারতে থাকে। কিন্তু এবার রাভি আর তার দেওয়া কথা রাখতে পারে না। সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে দীর্ঘ 5 বছর পর ঠিকই ফাইট শুরু করে দেয় আর সবাইকে মারতে থাকে। সেই সময় সেখানে রঘুবীর চলে আসে আর সবাইকে থামায়, কিন্তু কিছুক্ষণ পরেই খবর আসে যে গুড়িয়া আর নেই। এই কথা শুনেই তো তারা স্তব্ধ হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে দেব, রবি আর রঘুবীর তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে গুড়িয়ার নিথর দেহ পড়ে আছে। দেব গুড়িয়াকে চকলেট দেওয়ার আগেই সেই পৃথিবী ছেড়ে চলে গেছে আর কেউ একজন গুড়িয়ার বুকে কাঁচি ঢুকিয়ে মেরে ফেলেছে। অর্থাৎ এর আগে যারা গুড়িয়ার উপর হামলা করেছিল তারাই হয়তো গুড়িয়াকে মেরেছে। সেবার গুড়িয়া পুরোপুরি মারা না যাওয়ায় এইবার তারা তাকে জানেই মেরে ফেলে। এইসব দেখার পর তো রাভিরা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ গুড়িয়া ছিল তাদের সবচেয়ে আদরের। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যেদিন গুড়িয়াদের উপর হামলা হয় সেদিন গুড়িয়া একজনের চোখে আঘাত করেছিল। লোকটা গুড়িয়াকে মেরে নিজের চোখ নিয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে গাড়ি নিয়ে একটা জায়গায় চলে আসে আর সেখানেই আমরা মাফিয়া কোকিকে দেখতে পাই। আমরা জানতে পারি যে লোকটার চোখে গুড়িয়া আঘাত করেছিল তার নাম সানি, আর সানি ছিল কোকির ভাগ্নে। কোকি অনেক বড় আর ভয়ঙ্কর একজন মাফিয়া। সে মানুষদের অনেক যন্ত্রণা দিয়ে মেরে ফেলতো। তো সেই সময় কোকি সানির এই অবস্থা দেখে আর এটা দেখে বলতে থাকে এত বছর পর তাকে একটা কাজ দেওয়া হলো, সেটাতেও সে তার চোখ নষ্ট করে আসলো। এদিকে আমরা দেব আর রবিকে দেখতে পাই যারা গুড়িয়ার শেষ সংস্কার করছিল। গুড়িয়ার শরীর পোড়া ছাইগুলো দেখে রবি আর দেব নিজেদের ধরে রাখতে পারছিল না। ছোটবেলা থেকে তারা গুড়িয়াকে অনেক আদর করে বড় করেছে, আর সেই গুড়িয়া আজ তাদের মাঝে নেই। এটা তাদের জন্য অনেক বেশি কষ্টকর। দেবের মাথায় তো এবার রক্ত চড়ে যায়, তাই সে ঠিক করে যে গুড়িয়াকে মেরেছে সে তার বদলা নিয়েই ছাড়বে। এদিকে আমরা রঘুবীরকে দেখি যে তার নিজের মেয়ে মারা যাওয়া সত্ত্বেও সময় মতো সবার ট্রেনিং নিচ্ছে। এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়, কিন্তু রঘুবীর সবাইকে নিজেদের ম্যাচের জন্য রেডি হতে বলে। অন্যদিকে আমরা তাদের দুজনের মার্ডারের ইনভেস্টিগেশন চলতে দেখি। দেখা যায় ইন্সপেক্টর পোগে ধান্দার কাছে যায় আর ধান্দা নিজে পোগেকে নিহাল আর গুড়িয়ার কেস বন্ধ করে দিতে বলে, কিন্তু পোগে জানায় আরবিন্দার এই কেস হ্যান্ডেল করছে, তাই সে কেস সলভ না হওয়া পর্যন্ত কিছুতেই এসব বন্ধ করবে না। এ কথা শুনে ধান্দা এবার পোগেকে হুমকি দেয় যাতে করে যে করেই হোক এই কেসটা বন্ধ করে দেওয়া হয়। শেষে পোগেও রাজি হয়ে যায়। এদিকে দেব আর রাবি মিলে মাস্কটা নিয়ে আরবিন্দারের কাছে যায়। আরবিন্দারও টেস্ট করানোর জন্য মাস্কটা রেখে দেয়। সেই সময় সেখানে তার ওয়াইফ আসে
আরবিন্দার তার ওয়াইফের সাথে তাদের দুজনের পরিচয় করিয়ে দেয়। দেব তখন রবিকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে আরবিন্দারের বউ অনেক সুন্দরী ছিল, তাই সেখানকার সবাই তার বউকেই শুধু ঘুরে ঘুরে দেখছিল। এরই মাঝে পোগে পুলিশ স্টেশনে চলে আসে আর আরবিন্দারকে ডেকে গুড়িয়াদের কেস আরবিন্দারের কাছ থেকে নিয়ে তাকে একটা সাধারণ কেস ধরিয়ে দেয়। আমরা বুঝতে পারি ধান্দার কথায় এ কেস বন্ধ করার জন্য পোগে আগে আরবিন্দারকে এখান থেকে সরাতে চায়। তবে আরবিন্দার এই কথা শুনে অনেক বেশি অবাক হয় আর হঠাৎ করেই তাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে সেটাও বুঝতে পারে, কিন্তু তার কিছু করার থাকে না। এদিকে পোগে মিডিয়ার সামনে এসে জানায় নিহাল আর গুড়িয়ার মার্ডার হয়নি, বরং ছিনতাইকারীরা তাদের দুজনের উপর হামলা করেছিল আর তাদের কাছে কিছু না থাকায় ছিনতাইকারীরা রেগে তাদেরকে আঘাত করে। এটা বলেই পোগে কেসটা বন্ধ করে দেয়। এদিকে এমন একটা মিনিংলেস কাহিনী শোনার পর দেব আর রবি এবার অনেক বেশি অবাক হয়ে যায়, তাই তারা আরবিন্দারের সাথে দেখা করে। রবি আরবিন্দারের উপর অনেক বেশি রেগেছিল। তখন আরবিন্দার জানায় তাকে এই কেস থেকে বের করে দেওয়া হয়েছে। এ কথা শুনে দেব আর রবি কি করবে বুঝতে পারে না। তখন আরবিন্দার ওই মাস্কটা দেবকে দেয় আর বলে যা করার এখন তাদের দুজনকে করতে হবে। দেবও সিদ্ধান্ত নেয় গুড়িয়ার আসল খুনিকে এবার দেব বের করবে। এরই মাঝে আরবিন্দারের ফোনে কল আসে আর কেউ একজন জানায় ঘটনার ওই দিন রাতে কিছু লোক সহ এক চোখে আঘাতপ্রাপ্ত একটা লোক এনিমেল হসপিটালে গিয়েছিল তাদের চিকিৎসা করাতে। মানুষ হয়েও পশুদের হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছে। এ কথা শুনে তারা শিওর হয়ে যায় যে এটা দ্বারাই তারা কিছু খুঁজে পাবে, তাই দুজন তখনই ওই হসপিটালে চলে যায় আর ডাক্তারকে জিজ্ঞেস করে ওই দিন রাতের ব্যাপারে। কিন্তু ডাক্তার প্রথমে কিছু বলতে চাইছিল না। এটা দেখে দেব তাকে ভয় দেখায়। ডাক্তার তখন তার মুখ খোলে আর জানায় সেদিন তার কাছে কয়জন এসেছিল যারা অনেক বেশি আঘাতপ্রাপ্ত ছিল। এর মধ্যে একজনের একটা চোখেও আঘাত লেগেছিল আর সেই তাদের ট্রিটমেন্ট করে দেয়। এবার দেব ডাক্তারের কাছে নাম জানতে চায় যাকে গুড়িয়া আঘাত করেছে তার। ডাক্তারও নাম বলে দেয় আর দেবরা জানতে পারে সনির নাম। দেব জিজ্ঞেস করে তারা সনিকে কোথায় পাবে। তখন ডাক্তার জানায় সে শুনেছে সনিরা কাল কোনো একটা ইললিগাল ফাইটিং টুর্নামেন্টে যাবে। দেবরা জেনে যায় যে সনি কোকির লোক ছিল আর এরপরই তারা ডাক্তারকে ছেড়ে দেয়। এদিকে আমরা দেখি জয়না আরবিন্দারের কাছেও চলে এসেছিল, তাকে নিহাল আর গুড়িয়ার কেসের ব্যাপারে প্রশ্ন করছিল, কিন্তু আরবিন্দার ও জয়নাকে কোনো জবাব দেয় না। সেই সময় রবি আরবিন্দারকে কল করে আর তারা সনির নাম জানতে পেরেছে সেটা জানায়। এদিকে আমরা দেখি জয়না লুকিয়ে আরবিন্দারের সব কথা শোনার চেষ্টা করছে আর সে সনির নামটাও শোনে। এদিকে রবি আর দেব মিলে রঘুবীরের কাছে যায়, কারণ রঘুবীরই সবকিছু ভালো করে জানতো কোকির ব্যাপারে। রবি তখন রঘুবীরকে জিজ্ঞেস করে সে কি কোকির কোনো সিক্রেট টুর্নামেন্টের ব্যাপারে জানে। রঘুবীর জিজ্ঞেস করে কেন। তখন রবি বলে গুড়িয়াকে যে মেরেছে সে কোকিরই লোক সনি ছিল। এই কথা শুনে রঘুবীর অনেক বেশি অবাক হয়ে যায় আর দুই ভাই গুড়িয়ার জন্য ইনভেস্টিগেশনে নেমে গেছে শুনে অনেক বেশি ভালো লাগে রঘুবীরের। আসলে উপর দিয়ে রঘুবীর যতই কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করুক, ভেতর থেকে গুড়িয়ার খুনির বদলা নেওয়ার জন্য আগুন জ্বলছিল তার। তাই সে এবার দেব আর রবিকে সাহায্য করে আর জানায় প্রতি বছরই কোকির ওখানে একটা ইললিগাল ফাইটিং শো হয়, সেখানে সব বড় বড় গ্যাংস্টাররা থাকে। তার মানে সেই শোতে সনিও যাবে আর তাকে ধরার জন্য দেব আর রবিকেও সেখানে যেতে হবে। সেটারও ব্যবস্থা রঘুবীরই করে দেয় তাদেরকে। এরপর রবি আর দেব মিলে সেই টুর্নামেন্টে যায় যেখানে কোকি সহ বড় বড় অনেক গ্যাংস্টার ছিল, কিন্তু তারা সেখানে গিয়ে জানতে পারে রঘুবীর আগের থেকেই রবির নাম ফাইটিং লিস্টে লিখে রেখেছে যাতে তারা সহজে ভেতরে ঢুকতে পারে। রবি ও সনিকে খোঁজার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ভেতরে ঢোকে আর আশেপাশে সনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা তার খোঁজ পায় না। এদিকে ফাইটিং করার জন্য রবির নাম চলে আসে। রবিও রেডি হয়ে চলে যায় রিং এর ভেতর। তার কিছুটা ভয় হচ্ছিল কারণ তার সামনে অনেক বড় পালোয়ান দাঁড়িয়েছিল, কিন্তু দেব তাকে সাহস দেয় আর রবিও ফাইট করতে থাকে। একটা সময় রবি জিতেও যায়। ঠিক সেই সময় দেব সনিকে দেখতে পায়। সে তখন রবিকে ইশারা করে সনিকে ধরার জন্য। রবিও সনির পেছনে ছোটে, তবে তার আগে একজন লোক এসে রবিকে আটকে ফেলে আর তার ফাইটিং নিয়ে কথা বলতে থাকে। ততক্ষণে সনি তাদের দুজনকে দেখে নেয় আর তাদেরকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে। রবি আর দেব তখন সনির পেছন পেছন যেতে থাকে। সনিও দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। রবি তার পেছনে দৌড় দেয়, কিন্তু দেব তার পায়ের জন্য দৌড়াতে পারছিল না। এদিকে একটা সময় তারা সনিকে ধরে ফেলে। সনি অনেক বেশি ভয় পাচ্ছিল। রবি গিয়ে তাকে ধরলে সনি জানায় সে কিচ্ছু জানে না, তাকে শুধু টাকা দেওয়া হয়েছে, তাই সে তার কাজ করেছে। এই কথা শুনে রবি জিজ্ঞেস করে সনিকে কে এই কাজ করতে বলেছে। তবে সনির নাম না বলেই রবিকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। রবি আর দেব তখন সনির পেছন পেছন যায়, কারণ একমাত্র সেই গুড়িয়ার আসল খুনির সন্ধান দিতে পারে। কিন্তু তার আগেই সামনে থেকে কেউ একজন
উপর থেকে একটা বড় পাথর ফেলে সনির উপর, আর সাথে সাথে তার অর্ধেক শরীর সেখানেই পিষে যায় আর সে সেখানেই মারা যায়। এদিকে দেব আর রবি সামনে আসতে আসতেই এরকম একটা ঘটনা ঘটে যায়। এটা দেখে দুজন তো অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কারণ সনি একমাত্র প্রমাণ ছিল তাদের কাছে। এবার রবি সেখান থেকে একটা লোককে পালাতে দেখে, অর্থাৎ সেই সনিকে মেরেছে। রবি দৌড়ে লোকটাকে ধরতে যায় আর কিছুক্ষণ পর ফিরে আসে। রবিকে দেখে দেব জিজ্ঞেস করে কে ছিল, কে তাদের আগেই সনিকে মেরে ফেলেছে, সে কি দেখেছে? তখন রবি জানায় হ্যাঁ সে দেখেছে আর চিনেও সে লোকটাকে। এই কথা শুনে দেব অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর দেব সনির প্যান্টের পকেটে যা যা ছিল সবকিছু নিজের কাছে রেখে দেয়, কারণ এগুলো কোনো সময় কাজে লাগতে পারে। এদিকে রবি আরবিন্দারকে সনির ব্যাপারে জানিয়ে দেয়। এটা শুনে আরবিন্দার রবিকে জিজ্ঞেস করে কে সানিকে মেরেছে, তারা কি দেখেছে? রবি জানায় না সে দেখেনি, তবে কিছুক্ষণ আগেও রবি দেবকে বলেছিল যে সে লোকটাকে দেখেছিল। এদিকে সনির খবর পেয়ে কোকি তাড়াতাড়ি করে ছুটে আসে সেখানে, আর তার অবস্থা দেখে সে অনেক বেশি রেগে যায়। তার লোকেদের বলে যে করেই হোক সনির খুনিকে যাতে তার সামনে ধরে আনা হয়। এখানে আমরা দেখি রবি আর দেব একটা বাড়িতে যায়, আর সেই বাড়িটা নিহালের ছিল। এখানে আমরা জানতে পারি যে সনিকে আর কেউ না বরং নিহালের ছোট ভাই হুকুম মেরেছিল, আর রবি হুকুমকেই দেখেছিল সেখানে। রবি আর দেব অনেক বেশি রেগে যায় হুকুমের উপর, কারণ তারা আর কিছুক্ষণ হলেই সনির কাছ থেকে এটা জানতে পারত যে আসল খুনিটাকে, কিন্তু তাদের এই সহজ কাজটাকেও কঠিন থেকে কঠিন করে দিয়েছে হুকুম। এদিকে এই কথা শুনে হুকুম তো আরো রেগে যায় আর বলে সে তার ভাইয়ের বদলা নিয়েছে, তার ভাইকে মেরেছে সনি, তাই সে তাকে মেরেছে। এই কথা শুনে দেব হুকুমকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানলো যে সনি নিহালের খুন করেছে। তখন হুকুম জানায় ওই দিন যখন রবি সনির ব্যাপারে বলছিল আরবিন্দারের কাছে, সেদিন জয়না সব শুনে ফেলে, আর জয়না নিহালের বাবা মার কাছেও এসেছিল সেদিন, আর সেখানেই সে সনির নাম নিয়েছিল। তাই হুকুম তাকে খুঁজে একেবারে মেরে ফেলেছে, কারণ তার ভাইয়ের খুনির এই পৃথিবীতে থাকার কোনো জায়গা নেই। হুকুমের এমন বোকামিতে দেব তার রাগ কন্ট্রোল করতে পারে না আর সোজা জয়নার কাছে চলে যায়, কারণ জয়নার কারণেই হুকুম আজ এমন একটা কাজ করেছে। দেব তখন জয়নার কাছে গিয়ে রাগের মাথায় তাকে অনেক কিছু বলে আর কখনোই তাদের এই কেসের মাঝে আসতে বারণ করে দেয়। এখানে রবি জয়নাকে কথা শুনিয়ে চলে যেতেই আমরা দেখি জয়না অনেক বেশি ভেঙে পড়েছিল। এদিকে ভিজু অলিম্পিক ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সঞ্জয় মিশ্রার সাথে দেখা করতে যায়। অলিম্পিকে যাওয়ার জন্য আর মাত্র একটা দলের সিট বাকি ছিল, তাই ভিজু সঞ্জয়কে টাকা দিয়ে নিজেদের টিম অলিম্পিকে নিতে চাইছিল, আর সঞ্জয় তো টাকা দেখে সাথে সাথেই রাজি হয়ে যায়। কিন্তু সেই সময়ই সেখানে রাঘবীর চলে আসে আর সঞ্জয়কে বলে নিহালের বদলে সে নিহালের মতো করে একজনকে তৈরি করছে যে অলিম্পিক খেলবে আর গোল্ড মেডেলও জিতে আসবে, কিন্তু সেটা রেখে সঞ্জয় টাকার লোভে পড়ছে। রাঘবীরের কথা শুনে এবার ভিজু উল্টো জবাব দেয় তাকে। এই নিয়ে তো এবার দুজনের মাঝে ভীষণ ঝামেলা লেগে যায়। তখন সঞ্জয় দুজনকে থামিয়ে দেয় আর বলে অলিম্পিকে অংশ নেওয়ার আগে রাঘবীর আর ভিজুর দুই টিমের লোকের সাথে বক্সিং ফাইট হবে, আর যে টিমের ফাইটার জিতবে সেই অলিম্পিকে চান্স পাবে। সঞ্জয়ের এই শর্তে দুজনই রাজি হয়ে যায়। এখানে আমরা রঘুবীরকে দেখি যে নিহালের বদলে রাকা নামের আরেকজনকে ট্রেনিং দিচ্ছিল অলিম্পিকে জয়েন করার জন্য। রাকা ভালোভাবে ফাইট করতে না পারলে রঘুবীর রাকাকে লাঠি মেরে মেরে শেখাচ্ছিল, কিন্তু সে এতে একটুও কষ্ট পাচ্ছিল না, কারণ সে রঘুবীরকে আর বক্সিংকে অনেক বেশি পছন্দ করে। এদিকে দেব আর রবি একটা হোটেলে গিয়ে বসে। সেখানে দেব সনির পকেট থেকে পাওয়া একটা ওষুধ বের করে আর সেটা খাওয়া শুরু করে। এটা দেখে রবি খুবই অবাক হয়ে যায়। সে তখন জিজ্ঞেস করে সে সনির ওষুধ খাচ্ছে। তখন দেব জানায় এটা ব্যথার ওষুধ, সেটা দেব অনেক আগে থেকেই খেয়ে আসছে। এরই মধ্যে সেখানে আরবিন্দার চলে আসে। আরবিন্দার সনির কল লিস্ট চেক করে জানতে পেরেছে যে সেদিন রাতে সনির ফোনে লাস্ট কল এসেছিল একটা ল্যান্ডলাইন থেকে, আর সেটাও ইন্টারন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের ভেতর থেকে এসেছিল। এর মানে যে ল্যান্ডলাইন থেকে সনিকে কল করেছে তার সাথে মার্ডারারের কোনো কানেকশন অবশ্যই আছে। তাই সেটা জানার জন্য তাদেরকে আগে ইনস্টিটিউটের ভেতর যেতে হবে, কিন্তু সেটা যে কারো পক্ষে যাওয়া সম্ভব না। আরবিন্দার যেতে পারবে না, কারণ তাকে এই কেস থেকে বের করে দেওয়া হয়েছে। ভেতরে শুধু মিডিয়া যেতে পারবে। আর মিডিয়ার কথা শুনতেই রবির মাথায় আসে জয়নার কথা, কারণ জয়না একজন রিপোর্টার ছিল আর সে বলে গিয়েছিল যে কোনো প্রয়োজন হলে তাকে ডাকতে সে তখনই হাজির হয়ে যাবে। কিন্তু দেব এতে মোটেও রাজি হচ্ছিল না, কারণ কদিন আগেই সে নিজে গিয়ে জয়নাকে এতগুলো কথা শুনিয়ে এসেছে। এরই সাথে জয়নাকে এই কেস থেকেও দূরে থাকতে বলেছে। এখন আবার যদি তাকেই ডেকে আনা হয় তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? তবে এখানে তো এখন আর কিছুই করার নেই। গুড়িয়ার খুনিকে খুঁজে বের করতে হলে তাদেরকে ইনস্টিটিউটের ভেতর অব্দি পৌঁছাতে হবেই হবে, আর সেটা যে করেই হোক। এর জন্য জয়নার সামনে ছোট হতেও কোনো সমস্যা নেই। তাই রাবি এবার জয়নাকে কল করে, আর দেব তখন জয়নার কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। রাবি এরপর জয়নার কাছে সাহায্য চায়।
আর আমরা দেখি অবশেষে জয়না সবকিছু ভুলে দেবদের সাহায্য করতে রাজি হয়ে যায়। দেবরাও তো এতে আশার আলো খুঁজে পায়। এরপরই প্ল্যান অনুযায়ী জয়না তার মিডিয়া গেট আপ নিয়ে ইনস্টিটিউটের ভেতর চলে যায়। সেখানে জয়নার মূল উদ্দেশ্য ছিল ল্যান্ডলাইন ফোনটা খুঁজে বের করা। জয়না ভেতরে ঢুকে আগে কোচের সাথে কথা বলে। সে তার নিউজে লেখার জন্য কোচকে বলে সে একটু পুরো ইনস্টিটিউটটা ঘুরে দেখতে চায়। কোচ তো প্রথমে মোটেও রাজি হয় না। সে বলে সে কোচ, সেখানে ট্রেনিং করাতে এসেছে, কাউকে ইনস্টিটিউট ঘুরাতে না। এই কথা শুনে জয়না বলে যখন বক্সিং কম্পিটিশন হয় তখন তো তারাই বলে যে মিডিয়া নাকি তাদেরকে নিয়ে বেশি আলোচনা করে না। এখন যখন মিডিয়া তাদের সামনে এসেছে তখন তারা তাড়িয়ে দিচ্ছে, এটা কেমন ব্যবহার? এই কথা শুনে কোচ এবার একটু গলে যায়, কারণ তাদের পরিচিতি বাড়ানোর জন্য মিডিয়া অনেক বেশি প্রয়োজন। তাই না চাইতেও কোচ জয়নাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাতে থাকে। এদিকে জয়না তার ফোন দিয়ে ল্যান্ডলাইনে কল দিতে থাকে, যাতে রিংয়ের আওয়াজ শুনে সে বুঝতে পারে যে ল্যান্ডলাইনটা আসলে কোথায় আছে। এখানে ঘুরতে ঘুরতে জয়নার শামশের নামের একটা ছেলের সাথে দেখা হয়ে যায়, যে কিনা ভিজুর টিমের অলিম্পিক প্লেয়ার ছিল। এদিকে জয়না খুঁজতে খুঁজতে হঠাৎই তার পাশে ল্যান্ডলাইনটা বেজে ওঠে। সে বুঝতে পারে ওই ল্যান্ডলাইন থেকেই সেদিন সনিকে কল করা হয়েছিল, যেটা ছিল বয়েজ হোস্টেলের ভেতরে। তো ল্যান্ডলাইনের খোঁজ পাওয়ার পর জয়না দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে আর দেবদের কাছে এসে সবকিছু খুলে বলে। কিন্তু এটা দ্বারা কাউকে সন্দেহ করা যাবে না, কারণ ওই ল্যান্ডলাইনটা পাবলিক ল্যান্ডলাইন ছিল, তাই যে কেউই সেখান থেকে কল করতে পারে। রাভিদের সন্দেহ ছিল ভিজুর লোকেদের উপর, তাই রাভি রাঘবীরকে জিজ্ঞেস করে ইনস্টিটিউটের ভেতর ভিজুর লোক কয়জন আছে। রাঘবীর জানায় 3 জন, যাদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হলো শামশের। নিহাল আর শামশের একই পজিশনে ছিল। এই কথা শুনে দেব ভাবে হয়তো নিহাল শামশেরের কম্পিটিটর ছিল, তাই সে সেটা মানতে না পেরে নিহালকে মেরে ফেলেছে, তার পথের কাঁটা সরাতে আর কি। আর এটা জানার জন্য তাদেরকে একদম প্রস্তুতি নিয়ে ইনস্টিটিউটের ভেতর যেতে হবে, না হলে তারা আন্দাজে তো কিছুই করতে পারবে না। তাই ইনস্টিটিউটের ভেতরে গিয়ে সেখান থেকেই কিছু একটা করতে হবে, তাহলে যদি তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এটার জন্য একটা উপায়ও আছে, সেটা হলো রাভির বক্সার হয়ে ইনস্টিটিউটের ভেতরে ঢোকা, অর্থাৎ রাভিকে আবারও ফাইটিং এ ফিরে যেতে হবে আর নিহালের জায়গায় রাভিকে অলিম্পিকের জন্য পাঠাতে হবে। তাহলেই রাভি ভেতরে গিয়ে শামশেরকে ধরতে পারবে, আর তখনই সে আসল খুনিকেও বের করতে পারবে। দেখা যায় রাঘবীরই রাভিকে এই আইডিয়াটা দেয়। গুড়িয়ার খুনের বদলা নেওয়ার জন্য রাভি আবারও ফাইটিং করতে রাজি হয়ে যায়, যেটা সে 5 বছর আগে ছেড়েছিল। কিন্তু নিজের বোনের জন্য সে সবকিছু করতে রাজি আছে। তবে দেব এটাতে একটুও খুশি ছিল না, কারণ সেভাবে রাঘবীর গুড়িয়ার খুনের বদলার জন্য না, বরং অলিম্পিক জেতানোর জন্য রাভিকে সে ব্যবহার করতে চায়, যাতে সে ইনস্টিটিউটের ভেতরে যায় আর অলিম্পিকে ফাইট করে। কারণ দেব আবারও সেই দিনগুলোতে ফিরে যেতে চায় না যে সময়ে সে একটা স্টেপ ভুল করলে রাঘবীর তাকে পিটিয়ে পিটিয়ে শাস্তি দিত। তাই দেব উঠে সেখান থেকে চলে যায়। এটা দেখে রাভিও তার পেছন পেছন যায় আর তাকে বলে তার এটা করতেই হবে, গুড়িয়ার জন্য হলেও করতে হবে। এই শুনে দেব রাভির কাছে এসে বলে সে কি ভুলে গেছে রাঘবীর তাদের ট্রেনিং করানোর সময় কত মার মেরেছে। দেবের কথা শুনে রাভি রেগে বলে তাহলে তাকে ট্রেনিং কে করাবে? এই কথা শুনে এবার দেব সিদ্ধান্ত নেয় যে রাঘবীর না, বরং দেবই তাকে ট্রেনিং করাবে, কারণ সে রাঘবীরের নির্দয়ভাবে মেরে মেরে ট্রেনিং করানোর দৃশ্যগুলো কখনোই সহ্য করতে পারবে না। এরপর বলা হয় রাভিকে শামশেরের পজিশনে আসার জন্য তাকে আগে ওজন বাড়াতে হবে, আর রাভিও নিজের ওজন বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। দেব রাভির জন্য দুধ সহ পুষ্টিকর সব খাবার এনে দিত, যাতে তার ওজনটা বাড়ে। এছাড়াও দেব রাভিকে পুরোপুরিভাবে ট্রেনিং দিচ্ছিল, যেগুলো সে রাঘবীরের কাছেই শিখেছিল। কিন্তু অনেক দিন যাওয়ার পরেও রাভির ওজন বাড়ছিল না। এদিকে রাঘবীর রাভিকে তার ট্রেনিং সেন্টারে রাখে, কিন্তু রাকাকে জানায় না যে রাভি আসল অলিম্পিক খেলবে। রাভি রাকার সাথেও ফাইটিং করে, কিন্তু কোনোভাবেই সে তার নিজের ফাইটিংটা ভালো করতে পারছিল না, উল্টো নিজের অবস্থা আরো খারাপ হয়ে পড়ছিল দিন দিন। এই সব কিছু রাঘবীর দূর থেকেই দেখে, কারণ কাছে গেলে সে রাভির অনেক ভুল ধরত। তবে দেবের সামনে সেরকমটা করতে চায় না রাঘবীর। এদিকে আমরা সেখানে আরবিন্দারের স্ত্রী ভারতীকে দেখি, যে রাঘবীরের জন্য খাবার নিয়ে এসেছিল আর রাভির ফাইটিং দেখছিল। এদিকে রাকার সাথে ফাইট করে রাভির অনেক জখম হয়ে যায়, তাই এক পর্যায়ে রাকার সাথে না পেরে উঠে রাভির অনেক বেশি খারাপ লাগতে থাকে। তাই সে তাড়াতাড়ি করে রুমে চলে যায় আর নিজের জখম ঠিক করার অনেক চেষ্টা করে। তখনই দেখা যায় তার পেছন থেকে ভারতী এসে দাঁড়ায়। রাভি প্রথমে খেয়াল না করলেও আয়না দিয়ে তার পেছনে এসে ভারতীকে দেখে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। ভারতী তখন রাভির দিকে তাকিয়ে বলতে থাকে সে ফাইটিং এর ব্যাপারে অত কিছু জানে না, কিন্তু সবাইকেই কি এরকম মার খেতে হয়? ভারতীর কথা শুনে রাভি বুঝতে পারে যে সে তাকে লুজার ভাবছে।
কারণ রাভি হেরে গেছে। কিন্তু রাভি জানায় তার বডি একটু দুর্বল হয়ে আছে, নাহলে সে কখনোই এই ফাইটিং এ জিতত না। অর্থাৎ সে রাকার কথা বলছে, যে রাভির শরীর ভালো থাকলে রাকা তার কাছে কখনোই জিততে পারত না। তো ভারতী এবার এসব দিকে না খেয়াল দিয়ে রাভির ক্ষত চিহ্ন দেখে আর তার দিকে এগিয়ে আসে। সে রাভিকে নিয়ে বসায়। এরপর সে নিজেই রাভির রক্ত মুছে দিতে থাকে, তার অনেক কেয়ার করতে থাকে। ভারতীর এমন যত্ন দেখে রাভির অনেক অদ্ভুত লাগছিল, যে হুট করে সে কেন এমনটা করছে। তখনই দেখা যায় ভারতী তার কেয়ার করতে করতে হঠাৎ অনেকটা কাছাকাছি চলে আসে। রাভি তো এতে অনেক অপ্রস্তুত হয়ে পড়ে, তাই সে একটু নিজেকে সামলে ভারতীকে জিজ্ঞেস করে যে সে যেহেতু বিহারের, তাহলে আরবিন্দার কি করে তাকে বিয়ে করলো। তো এই প্রশ্ন শুনে ভারতী এবার কিছুটা মন খারাপ করে ফেলে আর বলে আরবিন্দার অনেক মেয়ে খুঁজেছে, তবে এখানে সে ভালো কোনো মেয়েই পাচ্ছিল না, তাই সে এক পর্যায়ে বিহারে যায়। এর মধ্যে একদিন একটা ঘটক তাদের বাড়িতে আসে ভারতীর বিয়ের জন্য, কিন্তু ভারতীর বাবা মা আরবিন্দারের সাথে বিয়ে দিতে মোটেও রাজি হয় না। আর তখনই আরবিন্দার তার বাবা মাকে টাকা দেখায়, আর ভারতীর বাবা মাও টাকার কাছে বিক্রি হয়ে যায় আর ভারতীকে তার কাছে বিয়ে দিয়ে দেয়। এভাবেই তাদের বিয়েটা হয়েছিল। এদিকে ভারতীর এই কথা শুনে রাভি অনেক বেশি অবাক হয়, কারণ আরবিন্দার একটা মেয়েকে বিয়ে করার জন্য মানুষকে টাকা খাইয়েছে। এই ব্যাপারটা রাভি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার তো অনেক বেশি খারাপ লাগছিল ভারতীর জন্য। রাভি তখন তাড়াতাড়ি করে উঠে পড়ে আর নিজেই আয়না দেখে দেখে ক্ষতস্থানে সেলাই করতে থাকে। সেই সময় ভারতী বলে ওঠে শক্তিগড়ের সবচেয়ে বিখ্যাত কোচ অর্থাৎ রাঘবীর সিং থাকা সত্ত্বেও রাভি কেন তার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে না। ভারতীর কথা শুনে রাভি বলে সে কখনো তার কাছ থেকে ট্রেনিং নিতে চায় না। তার বাবার সাথে তার অনেক খারাপ অতীত আছে, এখন আর সেগুলো ফিরিয়ে আনতে চায় না রাভি। তার কথা শুনে ভারতী এবার তার অনেক কাছে চলে আসে আর বলে যা অতীত তাকে অতীতই থাকতে দেওয়া উচিত। যদি সে সেই অতীত ধরেই চলতে থাকে তাহলে সামনে কিভাবে এগোবে। অর্থাৎ ভারতী রাভিকে বলতে চাইছে রাভি যাতে দেবের কাছ থেকে ট্রেনিং না নিয়ে বরং তার বাবা অর্থাৎ রাঘবীরের কাছ থেকে ট্রেনিং নেয় আর নিজেকে অলিম্পিক প্লেয়ার হিসেবে গড়ে তোলে। দেখা যায় ভারতীর এই কথাটা কাজেও লাগে। রাভি তখনই রাঘবীরের সাথে গিয়ে কথা বলে আর তার কাছ থেকে ট্রেনিং নিতে চায়। রাঘবীর আগে রাভিকে প্রস্তুত করতে থাকে অলিম্পিকে যাওয়ার আগে বিজুর লোকের সাথে ফাইট করার জন্য, কারণ বিজুর লোকেদের কাছ থেকে জিততে পারলেই রাভি ইনস্টিটিউটের ভেতর যাবে। তাই রাঘবীর আগে তাকে বিজুর লোকেদের ব্যাপারে সব ইনফরমেশন দিতে থাকে আর কে কোন ভাবে খেলে সবকিছু বুঝিয়ে দিতে থাকে, যাতে তাদের ফাইটিং স্কিল বুঝে রাভি নিজে ফাইট করতে পারে আর তাদের সাথে জিততে পারে। এদিকে দেব দূর থেকে দেখে রাভি রাঘবীরের সাথে বসে বসে ফাইটিং নিয়ে কথা বলছে। এসব দেখেই দেব বুঝে যায় রাভি এখন থেকে রাঘবীরের কাছেই ট্রেনিং নিবে। এটা দেখে সে খুব রেগে যায়, তাই আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। এদিকে রাভি আর রাঘবীর দুজনই দেবকে দেখতে পায়। রাভি তখন তাড়াতাড়ি করে বেরিয়ে দেবের কাছে যায়। আমরা দেখি দেব সনির কাছ থেকে পাওয়া ওই ওষুধটা খাচ্ছিল, কারণ সে অনেক বেশি ভয়ে ছিল। সে চায় না রাভি এখনো ট্রেনিং এর সময় রাঘবীরের কাছ থেকে মার খাক, যে মারগুলো দেব অতীতে খেয়েছিল। রাভিও বুঝতে পারে দেব কি ভাবছে, তাই সে দেবের কাছে গিয়ে বুঝিয়ে বলে যে গুড়িয়ার খুনিকে ধরার জন্য আগে তাদেরকে খুনি পর্যন্ত পৌঁছাতে হবে আর সেটার জন্য তাকে ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে হবে। আর যদি সে ফাইটিং এ না জিততে পারে তাহলে কিভাবে ঢুকবে। এ কারণে রাভির এখন শক্ত ট্রেনিং দরকার। তার কথা শুনে দেব তখনও চুপ করে থাকে। এদিকে রাঘবীর এসে রাভিকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই শুরু হয় রাভির ট্রেনিং। রাঘবীর সবকিছু টাইম টু টাইম করতে পছন্দ করে, তাই রাভিও সকালবেলা উঠে ট্রেনিং শুরু করে দেয়। রাঘবীর আবারও আগের মতো করে রাভিকে ট্রেন করতে থাকে, যেরকমটা সে আগে করেছিল। রাভির ওজন বাড়ানোর জন্য রাঘবীর তাকে বেশি করে চিকেন খাওয়াতে শুরু করে আর এবার সত্যি সত্যি তার ওজনও বাড়তে থাকে। আর এভাবেই ধীরে ধীরে রাভি বক্সিং এ আরো ভালো হয়ে যায়। এছাড়াও রাঘু রাভিকে অনেক ট্রিকও শিখিয়ে দেয়। ফাইনালে বিজুদের সাথে লড়ার আগে রাভি রাকার সাথে ফাইটিং করে, যাতে তার স্কিলটা জানা যায়। কিন্তু রাভি প্রথমে ভালো পারলেও শেষে এসে একটা ট্রিক সে ভুল করে। এটা দেখে রাঘবীর অনেক রেগে যায় আর বেত দিয়ে রাভিকে মারতে যায়। ঠিক সেই সময় দেব সেটা দেখে খুবই রেগে ওঠে আর দ্রুত এসে রাঘবীরের কলার চেপে ধরে আর বলতে থাকে সে তার ভাইয়ের উপর হাত লাগানোর সাহস কি করে করলো। দেবের এমন কথা শুনে রবি তাড়াতাড়ি করে দেবকে আটকায়। আসলে সেই ছোটবেলার মতো নির্মম ভাবে বাবার বেতের পিটুনি দেখে দেবের সেই ছোটবেলার ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে যায়, যেটা দেখে দেবের আবারও রাঘবীরের উপর রাগ উঠে যায়। রবি তখন কোনোভাবে দেবকে ছুটাতেই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়।
রাঘবীর তখন চুপ হয়ে যায়। রাভি দেবের জন্য রাঘুর কাছে ক্ষমা চায়। তখন রাঘু বলে এতে দেবের কোনো দোষ নেই, তার দেবের সাথে রাভিকে এভাবে মারা ঠিক হয়নি। এইভাবে রাঘু রাভিকে ভালোভাবে ট্রেনিং করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাঘুকে এই সময় এমন শান্ত দেখে রাকার অনেক অবাক লাগে, কারণ তার একটা ভুল হলে রাঘু অনেক রেগে যেত। তাই সে এবার রাঘুর কাছে যায়। সেভাবে এখন হয়তো রাঘু তাকে বকবে, কিন্তু রাঘু তখনও চুপচাপ থাকে। এটা দেখে সে রাঘুকে জিজ্ঞেস করে সে তাকে মিথ্যা বলে তার বদলে রাভিকে অলিম্পিকে পাঠাতে চাইছে, তাই না? তার কথা শুনে রাঘু কিছু বলতে পারে না। তখন রাকা আরো রেগে যায়, কারণ সে বুঝে গিয়েছিল রাঘু রাকাকে মিথ্যা বলেছে। সে রাকাকে বোঝানোর চেষ্টা করে যে পরিস্থিতি এখন আলাদা, তাই রাভিকে পাঠাতে হবে। কিন্তু এই ব্যাপারটা মানতে না পেরে রাকা রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে কোকি সানির খুনিকেই খুঁজছিল। সেই সময় এসে দেবের নাম জানতে পারে, যে ওই দিন টুর্নামেন্টে এসে সনিকে খুঁজছিল। এটা শুনে কোকি মনে করে যে দেবই সনিকে খুন করেছে। তাই কোকি রেগে মেগে তার লোকেদের বলে তাড়াতাড়ি দেবকে তার সামনে নিয়ে আসতে। এদিকে আমরা রাকাকে দেখি যে রেগে রাঘুর টিম থেকে সোজা তার অপোজিট টিম বিজুর কাছে চলে যায়। অর্থাৎ এত বছর ধরে রাঘু রাকাকে বড় করেছে, কিন্তু এখন রাগের জন্য রাকা রাঘুর অপোজিট দলে চলে যায়। আর বিজু এটা দেখে অনেক খুশি হয়, কারণ এখন তারা রাঘুকে হারাতে পারবে। এদিকে দেখতে দেখতে ফাইটিং এর দিন চলে আসে, যেদিন বিজু আর রাঘুর টিমের দুই দলের ফাইট হবে। আর এখানে যে জিতবে সেই অলিম্পিকে সিট পাবে আর ইনস্টিটিউটের ভেতরে যাওয়ারও সুযোগ পাবে। রাবিরা এখানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়। দেব এখানে রাবিকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে তারা এখানে গুড়িয়ার খুনিকে বের করতে এসেছে, তাই তাদেরকে আগেই বক্সিং ম্যাচ জিততে হবে। এদিকে রাঘু ও রাবিকে সবগুলো ট্রিকের কথা মনে করিয়ে দিচ্ছিল। রাবিও প্রস্তুতি নিচ্ছিল সেই অনুযায়ী। তবে এবার বিজুর দলের সাথে রাকা আসে। বিজুর দলে রাকাকে দেখে রঘু অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু বিজু সবাইকে অবাক করে দিয়ে আর একটা কাজ করে। সেটা হলো রাবির এতদিন জানতো বিজু কাকে রাবির সাথে ফাইট করতে পাঠাবে, কিন্তু আজকে সে তাকে না পাঠিয়ে বরং অর্জুনের ভাইকে পাঠায় রাবির সাথে বক্সিং করতে। 6 বছর আগে রাবি তার যে বন্ধুর সাথে বক্সিং করে তাকে মেরে ফেলেছিল, এখন বিজু পরিকল্পনা করে তার ভাইকেই পাঠাচ্ছে রাবির সাথে ফাইট করতে, যাতে রাবি অর্জুনের ভাইকে দেখে দুর্বল হয়ে পড়ে আর এখানে বিজুরা জিতে যায়। তবে দেব রাবিকে বারবার মনে করিয়ে দেয় যে এই ফাইটটা তাদের জিততে হবে গুড়িয়ার জন্য। রাবিও তখন সাহস নিয়ে রিংয়ে ঢুকে পড়ে ফাইট করতে, কিন্তু রাবির বারবার অর্জুনের কথাই মনে পড়ছিল। অর্জুন রাবির অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু সেদিন রাঘুর জন্য অর্জুনের সাথে রাবির ফাইট করতে হয়েছিল। আর অবশেষে তার একটা ঘুষিতেই অর্জুন সেখানেই মারা যায়, যেটা দায় রাবি আজ পর্যন্ত নিয়ে চলছে। কিন্তু এইবার গুড়িয়ার জন্য হলেও রাবি নিজেকে দুর্বল করে না আর একভাবে ফাইট করতে থাকে। রাবি অর্জুনের সব ট্রিক মেনেই বক্সিং শুরু করে আর একটা সময় দেখা যায় রাবি ঠিকই জিতে যায়, অর্থাৎ সে এখন ইনস্টিটিউটের ভেতরে যেতে পারবে। পরের দৃশ্যে আমরা ভারতীকে দেখতে পাই। ভারতীর শাশুড়ি কানে শোনে না, কিন্তু সবসময় টিভি দেখতে থাকে আর টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে যায়। আজও ঘুমিয়ে গেলে ভারতী টিভি বন্ধ করে দরজা লাগাতে যায়। সেই সময় আমরা সেখানে রবিকে দেখতে পাই। রবির কণ্ঠ শুনে ভারতীও থেমে যায়, যেন সে নিজেও জানতো যে রবি তার কাছে আসবে। এদিকে রবি অপ্রস্তুত হয়ে ভারতীকে জিজ্ঞেস করে আরবিন্দার আছে কি। রবি জানতো যে আরবিন্দার বাসায় নেই, তবুও সে ভারতীকে জিজ্ঞেস করে। ভারতী জানায় নেই। এই কথা শুনে রবি এবার চলে যাওয়ার ভান করে, তবে সে যেটার জন্য এসেছিল ভারতী নিজে থেকেই রবিকে সেই সুযোগটা দেয়। অর্থাৎ রবি এখানে আরবিন্দারের জন্য না, বরং ভারতীর জন্য এসেছিল। আর ভারতীও জানে রবি তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তাই সে রবিকে বাড়ির ভেতর আসতে বলে। কিন্তু তবুও রবি ইতস্তত বোধ করছিল, তাই সে বলে না, তার ভেতরে আসা ঠিক হবে না। তার কথা শুনে ভারতী বলে ঠিক হবে কি হবে না সেটা দেখার বিষয় না, রবি ভেতরে আসতে চায় কিনা সে সেটা জানতে চেয়েছে। আর তাছাড়া কাল রবি ইনস্টিটিউটের ভেতরে চলে যাবে আর ভারতীও তার বাপের বাড়িতে যাবে। এরপর এমন আর কোনো সুযোগ পাবে কিনা জানা নেই। এই কথাটা বলেই সে ভেতরে চলে যায়। আর আমরা দেখি এবার রবি নিজেকে আর আটকাতে না পেরে নিজেও বাড়ির ভেতর ঢুকে যায়। অর্থাৎ রবি তারই বন্ধুর বউয়ের প্রেমে পড়েছে। দৃশ্য চলে যায় পরের দিন। রবি ঘুম থেকে উঠে দেখে দেব তার পাশে বসে আছে। রাত শেষ হবার আগেই রবি বাড়ি ফিরে এসেছিল আর আজ রবির ইনস্টিটিউটের ভেতরে যাওয়ার ডেট ছিল। সে উঠে দেখে দেব তার কাটা পা নিয়ে বসেছিল। দেবের পায়ে আরো ইনফেকশন হয়ে গেছে, তাই রবি দেবকে ডক্টর দেখাতে বলে। দেব বলে সে দেখিয়ে নিবে। এরপর তারা রেডি হতে থাকে ইনস্টিটিউটে যাওয়ার জন্য। যাওয়ার আগে রবি রাঘবীরের কাছ থেকে দোয়া চেয়ে নেয়। দেব রবিকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে সে ভেতরে যাচ্ছে শুধুমাত্র গুড়িয়ার খুনিকে ধরার জন্য। ইনস্টিটিউটের ভেতরে যতগুলো ল্যান্ডলাইন ফোন আছে সব জায়গায় নজর রাখতে হবে। খুন শামশের করতে পারে, কারণ শামশের আর নিহাল একই পজিশনে ছিল, তাই শামশেরকে জিততে হলে নিহালকে মারতে হতো। আর হয়তো সেই প্ল্যানটাই সে করেছিল। তবে বারবার গুড়িয়ার খুনি, প্রতিশোধ এইসব শুনতে শুনতে রবির মাথা নষ্ট হয়ে যায়। দেব তখন রবিকে ইনস্টিটিউটের সামনে নিয়ে যায় আর তাকে আবারও তার কাজের কথা মনে করিয়ে দেয়।
সে শুধু গুড়িয়ার খুনিকে বের করবে আর ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ রাভি ভেতরে অলিম্পিকের সিলেকশনের জন্য যাচ্ছে না, তার কাজ শুধু গুড়িয়ার খুনিকে ধরা পর্যন্ত। তবে বারবার এক কথা মনে করিয়ে দেওয়ার জন্য রাভি এবার দেবের উপর রেগে যায়। রাভিকে রেগে যেতে দেখে দেব তাকে শান্ত থাকতে বলে আর রাভির ব্যাগপত্র দিয়ে তাকে ভেতরে যেতে বলে। রাভিও ভেতরে যেতে যেতে দেবকে তার পায়ের জন্য ডক্টর দেখাতে বলে। এরপরই রাভি ভেতরে চলে যায়। এর আগে কখনোই সে অলিম্পিকে আসার চিন্তা করেনি, ফলে ইনস্টিটিউটের ভেতরেও আসেনি। আজ ঢুকে সে ঘুরে ঘুরে সব দেখতে থাকে। তবে তার উদ্দেশ্য তো শামশেরকে ধরা। এরই মাঝে সেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ চলে আসে। রাভির কাছে এসে সে তাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। সেখানে রাভি ওই ল্যান্ডলাইনের ফোনটাও দেখতে পায়, যেটা বয়েজ হোস্টেলের বাহিরে ছিল। কিন্তু এমন একটা পাবলিক ল্যান্ডলাইন থেকে যে কেউই কল দিতে পারে, তাই এখান থেকে ধরা মুশকিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট কোচ রাভিকে ইনস্টিটিউটের সব রুলস শিখিয়ে দিচ্ছিল। যেসব প্লেয়ার চান্স পেয়ে একবার ইনস্টিটিউটের ভেতর ঢুকে যায় সে আর বাহিরে যেতে পারে না, আর যে ট্রেনিং চলাকালীন বাহিরে চলে যায় সে সারা জীবনের জন্য বহিষ্কার হয়ে যায়। তাই সে রাভিকে সব কাজ বুঝে শুনে করতে বলে। এরপর কোচ রাভিকে তার রুমের চাবি দিয়ে দেয়। রাভি রুমের ভেতর গিয়ে দেখে এটা নিহালের রুম ছিল, অর্থাৎ মারা যাওয়ার আগে নিহাল এই রুমেই ছিল, আর এখন রাভিকে এখানে থাকতে দেওয়া হয়েছে। রাভিও রুমটা ঘুরে ঘুরে দেখছিল। সেই সময় সেখানে ওই রুমের আরেকজন ছেলে, অর্থাৎ যে আগে নেহালের রুমমেট ছিল আর এখন রাভির রুমমেট, অর্থাৎ আদি, সে রাভির কাছে আসে। আদি আগে থেকে রাভিকে জানতো, কারণ 6 বছর আগে রাভি অনেক ন্যাশনাল রাউন্ডে মেডেল জিতেছে, তাই তখন তার অনেক নাম ছিল। এদিকে আদি রাভিকে নিহাল আর গুড়িয়ার ব্যাপারে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই সবাইকে ট্রেনিং এর জন্য ডাকা হয়। তাই সে তাড়াতাড়ি করে রাভিকে নিয়ে ট্রেনিং রুমে চলে যায়, কারণ সময় মতো কাজ না করলে কোচ অনেক রেগে যায়। রাভিও ট্রেনিং রুমে গিয়ে কোচের সাথে দেখা করে। কোচ তাকে দেখে বলে সে রাভির খেলা দেখেছে, সে অনেক ভালো খেলে, তবে এখানে সবাই ভালো খেলে, তাই আজ সে দেখতে চায় রাভি ভিন্ন কিছু পারে কিনা, অর্থাৎ সে অলিম্পিকে যাওয়ার মতো প্লেয়ার কিনা সেটা দেখতে চায় কোচ। তাই কোচ এবার রাভিকে রিং এর ভেতর পাঠিয়ে দেয় আর এক এক করে বক্সারদের পাঠাতে থাকে। কিন্তু রাভিও একের পর এক সবগুলো বক্সারকে হারিয়ে দিচ্ছিল, যেটা দেখে কোচ বুঝে যায় যে রাভি আসলে অলিম্পিকে যাওয়ার মতো প্লেয়ার। এদিকে দেব তার পা দেখানোর জন্য ডাক্তারের কাছে যায়, আর সেই হসপিটালে আমরা জয়নাকেও দেখতে পাই। জয়না এই প্রথমবার জানতে পারে যে দেবের একটা পা ছিল না, কিন্তু সে দেবকে দেখেও তার কাছে যায় না। এদিকে কোকির লোকেরা দেবকে খুঁজতে খুঁজতে অবশেষে তাকে পেয়ে যায়। দেব তখন তার পা ডাক্তারকে দেখাচ্ছিল। সেই সময় কোকির সবগুলো লোক ভেতরে ঢুকে ডাক্তারকে বাহিরে পাঠিয়ে দেয়। দেব বুঝতে পারে লোকগুলো তার উপর হামলা করবে, তাই সে তার এক পা নিয়েই লোকগুলোর সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু শেষে লোকগুলো দেবকে ধরে ফেলে আর তাকে কোকির সামনে নিয়ে বেঁধে রাখে। দেব চোখ খুলতেই দেখে তাকে অনেকগুলো বোম দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তার সামনে কোকি দাঁড়িয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে কোকি এবার তার কাছে যায় আর তার কাটা পা দেখে বলে, দেখে তো মনে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। এই বলেই কোকি একটা চাবি দেবের কাটা পায়ে ঢুকিয়ে দেয়। এতে করে দেব অনেকটা ব্যথা পায়, কিন্তু কোনো মতে সে কষ্ট সহ্য করে নেয়। এবার কোকি রেগে জিজ্ঞেস করে সনিকে কি দেব মেরেছে। দেব জানায় না, সে মারেনি। কথা শুনে কোকি আরো রেগে যায় আর বলে সেদিন রাতে দেবই সনিকে খুঁজছিল। দেব বলে হ্যাঁ, সে খুঁজছিল আর সনিকে মারার জন্যই খুঁজছিল, কিন্তু তার আগেই অন্য কেউ এসে তাকে মেরে ফেলে। কোকি জিজ্ঞেস করে তাহলে কে মেরেছে সনিকে। দেব তখন নাম বলে না আর জানায় সে দেখেনি। এবার কোকি আরো রেগে যায় আর ভাবতে থাকে কে মারতে পারে সনিকে। দেব এবার কোকিকে জিজ্ঞেস করে কোকি কি সেদিন রাতে নিহাল আর গুড়িয়াকে মারার অর্ডার দিয়েছিল। দেবের কথা শুনে কোকি কিছুই বলে না আর ফোন নিয়ে আসে। কোকি কাউকে মারতে হলে তার সাথে একটা গেম খেলে, তারপর তাকে মারে, আর সেটা হলো কয়েন গেম। কয়েন স্পিন করলে যদি সেটা হেড আসে তাহলে কোকি জিতে যায় আর তাকে সরাসরি মেরে ফেলে, আর টেইল আসলে কোকি হেরে যায়। আর দেবের বেলায় টেইল আসে, অর্থাৎ কোকি হেরে গেছে। তাই সে এবার দেবকে প্রশ্ন করতে বলে। দেব কোকিকে আবারও একই প্রশ্ন করে যে সে কি নিহাল আর গুড়িয়াকে মারার অর্ডার দিয়েছিল, কিন্তু কোকি জানায় সে কেন মারবে। তাদের সাথে কোকির না কোনো দেনা পাওনা ছিল আর না অন্য কিছু ছিল, তাহলে সে তাদেরকে কেন মারবে। কিন্তু কোকির কথা শুনে বিশ্বাস করে না দেব। এদিকে কোকি হলো মাফিয়া, তাই সে নিজে টস হেরে গেলেও তার লোককে হুকুম দেয় দেবকে মেরে ফেলার জন্য। কোকির লোক ও দেবের গায়ে বোম রেখে সবাই দূরে সরে যায়, অর্থাৎ তারা এই বোম ব্লাস্ট করে এখানে দেবকে মারবে। তবে কিছুক্ষণ পরেই একটা শব্দ শোনা যায়। দেব ভাবে হয়তো সে মারা গেছে, তবে কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সেখানে পুলিশ চলে এসেছে আর কোকির লোকেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এবারের মতো বেঁচে যায় দেব। আরবিন্দার তাড়াতাড়ি করে এসে দেবকে ছুটায়। সঠিক সময়ে এসে যাওয়ায় দেব আরবিন্দারকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে তাদেরকে কে বলেছে যে সে এখানে আছে। এবার আরবিন্দার দেবকে পেছনে ইশারা করে। দেব পেছনে তাকাতেই দেখে সেখানে জয়না দাঁড়িয়ে আছে, অর্থাৎ দেবকে হসপিটাল থেকে তুলে নিতে দেখে ফেলে জয়না। তাই সে তাড়াতাড়ি করে আরবিন্দারকে খবর দেয় আর এভাবেই দেব বেঁচে যায়। সে এবার
জয়নাকেও ধন্যবাদ জানায়। এরপর দেব আর জয়না মিলে একটা রেস্টুরেন্টে বসে। সেখানে জয়না দেবের পায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে আমরা জানতে পারি দেব তার বাবাকে কেন এত ঘৃণা করে আর কিভাবে দেবের এক পা কেটে ফেলা হয়। রঘুবীর দেব আর রবিকে ছোটবেলা থেকে অনেক কঠোরভাবে বক্সার হিসেবে গড়ে তুলেছে। কারো একটা ভুল হলেই রঘু মারতে মারতে আধমরা বানিয়ে ফেলতো। দেবের অনুযায়ী রবি বক্সিং এ বেশি ভালো ছিল, তাই রাঘবীরও রবিকে পছন্দ করত আর দেব কোনো ভুল করলেই তাকে বেশি শাসন করত। একদিন একটা স্টেপ ভুল করায় রঘু নির্দয়ভাবে দেবের পায়ে ইচ্ছা মতো বেত মারে। দেবের এক পা রক্ত দিয়ে বন্যা হয়ে যায়। তবে সেদিন রেগে দেব ওই অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর ওই মারের দাগগুলো নিয়েই কোনো চিকিৎসা ছাড়া 3 দিন থাকে, যার জন্য পরবর্তীতে তার পায়ে ইনফেকশন হয়ে যায় আর একটা সময় তাকে তার পাটাই কেটে ফেলতে হয়। কথাগুলো বলতে বলতে রবি কেঁদে ফেলে। এই সবকিছুর জন্য রবি তার অতীত কখনোই মনে করতে চায় না। এদিকে রবির জীবনের গল্প শুনে জয়নার কাছে অনেক বেশি খারাপ লাগে। দুজন তখন ড্রিঙ্ক করার জন্য জয়নার বাসায় চলে যায় আর এখানেই জয়না আর দেব অনেক কাছাকাছি চলে আসে। কিন্তু জয়না কোনো কিছুর জন্য ইতস্তত বোধ করতে থাকে। দেব বিষয়টা বুঝতে পেরে তার কাছে জানতে চায় যে কি হয়েছে। তখন জয়না জানায় সে তাকে মিথ্যা বলেছে। দেব অবাক হয়ে জিজ্ঞেস করে, মিথ্যা? এখন এখানে আমরা জানতে পারি জয়না বর্তমানে রিপোর্টার ছিল না। 6 মাস আগেই সে তার চাকরি হারায় আর সে আগে থেকেই নিহালকে চিনত। নিহাল তাকে নিজের বড় বোনের মতো দেখত আর সে জয়নাকে গুড়িয়ার ব্যাপারেও বলেছিল। নিহাল জয়নার কাছে সাহায্য চেয়েছিল যাতে সে গুড়িয়াকে নিয়ে পালিয়ে জয়নার কাছে থাকতে পারে কিছুদিন, কিন্তু জয়না তখন নিহালকে সাহায্য করতে পারে না আর এরপরেই নিহালদের মার্ডার হয়ে যায়। জয়না এই কথা শোনার পর অনেক কষ্ট পায়। সে নিজেকেই দোষ দেয়, কারণ সেদিন নিহালকে সাহায্য করলে হয়তো তারা দুজন আজ জীবিত থাকতো। এই কথাগুলো বলে সে খুব কাঁদতে থাকে। সে ভাবে হয়তো দেব তার উপর রেগে চলে যাবে, তবে দেব তখন তাকে আঁকড়ে ধরে রাখে, কারণ সে জানে এতে জয়নার কোনো দোষ নেই। এদিকে রবি ট্রেনিং এর সময় বারবার শামশেরের দিকে নজর রাখছিল। শামশেরও বারবার রবির দিকে তাকাচ্ছিল। রিং এর ভেতরে দুজন মেয়ে ফাইটিং করছিল সেই সময়। তখন সোনিকা নামের একজন মেয়ে রবিকে অফার করে তার সাথে ফাইট করার জন্য। এটা শুনে এবার শামশের এগিয়ে আসে, রবিকে পিঞ্চ মারে আর সোনিকাকে বলে সে কাকে ফাইট করতে বলছে, যে কিনা ফাইট করতেই জানে না। তার কথা শুনে রবি রেগে যায় আর শামশেরকে মারতে চলে যায়। শামশেরও রবির উপর রেগে যায়, কিন্তু সোনিকা কোনো মতে দুজনকে ছাড়িয়ে শামশেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সোনিকা রবির কাছে যায় আর তাকে শামশের থেকে দূরে থাকতে বলে। এদিকে সেদিন রাতে রবি শামশেরের রুমে যায় আর সেখানে কিছু একটা করে চলে আসে। বাইরে এসে রবি রাঘবীরকে কল করে জানায় কাজ হয়ে গেছে। তখন রাঘবীর বলে কাল সে তাদেরকে পাঠিয়ে দিবে। পরের দিন সবাই ট্রেনিং রুমে যায় আর সেখানে রবি কিছুর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর প্লেয়ারদের ব্লাড টেস্ট করার জন্য লোক আসে আর এটারই অপেক্ষা করছিল রবি। সে এবার শামশেরের কাছে গিয়ে দেখে সে বসে বসে পানি খাচ্ছিল। তখন রবি শামশেরের সামনে তার ঘর থেকে আনা একটা জিনিস রাখে, যেটা দেখে শামশের বুঝে যায় যে রবি তার রুমে গিয়েছিল। আমরা জানতে পারি রবি শামশেরের পানিতে অ্যালকোহল মিশিয়ে রেখেছে আর যদি কোনো প্লেয়ারের ব্লাড টেস্টে অ্যালকোহল থাকে তাহলে তাকে ইনস্টিটিউট থেকে বহিষ্কার করে দেওয়া হয়। শামশেরকে ভয় দেখানোর জন্য রবি এইটা করে আর এইসব শুনে শামশের রেগে রবিকে মারতে যায়। তখনই রবি শামশেরকে বলে তার কাছে সলিউশনও আছে। যদি শামশের রবির প্রশ্নের জবাব দেয় তাহলে সে তাকে বাঁচাতে পারবে বহিষ্কার হওয়া থেকে। শামশের বলে রবি কি চায় তার কাছ থেকে। এবার রবি তাকে প্রশ্ন করে যেদিন রাতে নিহাল আর গুড়িয়ার উপর হামলা হয় সেদিন সে সানিকে কল করে নিহালদের মারার হুমকি দিয়েছিল কিনা। এই কথা শুনে শামশের অবাক হয়ে যায়, কারণ সে কোনো সনি নামের কাউকে চেনে না। এছাড়াও সে সেদিন রাতে ইনস্টিটিউটের ভেতরেই ছিল। এ কথা জানার পর রবির এবার মাথা এলোমেলো হয়ে যায়। শামশের এই কাজ করেনি তো কে করেছে? এখানে শামশের রবির কাছ থেকে সলিউশন চায়, কিন্তু রবি জানায় সে তার পানিতে কিছুই মেশায়নি, অর্থাৎ সে শামশেরকে ভয় দেখানোর জন্যই অ্যালকোহলের কথা বলেছিল। রবি এবার দেবকে কল করে জানায় যে শামশের এই কেসের মধ্যে জড়িত ছিল না। এখানে রবি অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ তারা যাদেরকে সন্দেহ করেছে তারা সবাই ভুল প্রমাণিত হয়েছে। গুড়িয়ার খুনের পেছনে যে আসলে কে দায়ী সেটার কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তাই রবি এবার রেগে মেগে সেই ল্যান্ডলাইনটাই ভেঙে ফেলে। এদিকে আমরা দেবকে দেখি যে বাইরে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন দেবের পকেট থেকে একটা আংটি পড়ে যায়, যেটা সানির কাছ থেকে পেয়েছিল সে। দেব প্রথমে সেটাকে স্বাভাবিকভাবে নেয়, তবে জয়না দেবকে আংটিটা ভালো করে দেখতে বলে। তখন দেবও সেটা ভালো করে দেখে আর অবাক হয়ে যায়, কারণ আংটিটা একটা স্মার্ট আংটি ছিল। জয়না এবার তাড়াতাড়ি করে স্মার্ট আংটির আসল মালিককে সেটা বের করতে থাকে, কিন্তু এই আংটির মালিকের নাম সনি ছিল না, অর্থাৎ আংটিটা সনির ছিল না। দেব এবার রবিকে কল করে আর আংটির আসল মালিকের নাম জানায়। এখানে আমরা দেখি রবি সোনিকার কাছে যায় আর তাকে একটা পাঞ্চ মেরে জিজ্ঞেস করে সে কেন মারলো নিহাল আর গুড়িয়াকে। এখানে আমরা জানতে পারি সানির কাছ থেকে পাওয়া আংটির আসল মালিক ছিল সোনিকা, আর ওই দিন রাতে ল্যান্ডলাইন থেকে সোনিকাই সানিকে কল করেছিল। তবে সোনিকা এখানে অস্বীকার করে যে সে সনিকে চেনে না, কিন্তু রবি সোনিকার উপর অনেক রেগে যায়। এবার সে কাঁদতে থাকে
এখানে আমরা জানতে পারি সোনিকা আর সনি দুজনের রিলেশন ছিল। যেদিন নিহাল আর গুড়িয়ার মার্ডার হয় সেদিন সনি সোনিকাকে বলে গিয়েছিল যে তার আর নিহালের সাথে ঝগড়া হয়েছে, তাই নিহাল ইনস্টিটিউট থেকে বাইরে গেলে সে যাতে সনিকে খবর দেয়। সেদিন সোনিকা নিহালকে গুড়িয়ার সাথে ফোনে কথা বলতে শুনে ফেলেছিল। ম্যাচ শেষে নিহাল গুড়িয়ার সাথে দেখা করারও কথা বলে, আর সেটা শুনেই সোনিকা পাবলিক ল্যান্ডলাইন থেকে সনিকে কল করে জানায়। তবে সোনিকা জানতো না তারা নিহাল আর গুড়িয়ার মার্ডার করবে। এখানে আমরা জানতে পারি সেদিন সনির সাথে তার বেস্ট ফ্রেন্ড কাপিলও ছিল। কাপিলের নাম শুনে রবি জিজ্ঞেস করে সে কোথায় থাকে। এরপরে আমরা কাপিলকে দেখতে পাই যে ধান্ধার হয়ে কাজ করত। ধান্ধার পেছনের সারের দেখভাল কাপিল করত। রবি বুঝতে পারে এই কাপিলের কাছ থেকেই তারা আসল খুনির সন্ধান পাবে, তাই রবি দেবকে খবর দিয়ে দেয়। আর সেদিন রাতে ইনস্টিটিউট থেকে বেরিয়ে যায়। রবি জানতো একবার ইনস্টিটিউট থেকে বের হলে সে বহিষ্কার হয়ে যাবে আর অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেলও জিততে পারবে না। কিন্তু রবি তো গুড়িয়ার খুনিকে ধরতে চায়। রবি বেরিয়ে দেবের সাথে করে কপিলের কাছে যেতে থাকে। দুজন অনেক বেশি রেগেছিল ধান্দার উপর। দুজনই ভাবছিল হয়তো নিহাল আর গুড়িয়ার খুন ধান্দাই করেছে, তাই সেখানে তার লোকেরা ছিল। এখানে আমরা কপিলকে দেখি যে অনেক বেশি ভয়ে ছিল। সনির মৃত্যুর খবর শোনার পর কপিল বুঝে যায় এবার তাকেও মেরে ফেলা হবে, অর্থাৎ এই কপিলই সনির সাথে ছিল আর গুড়িয়াকে মেরেছে। কপিল ভয়ে ভয়ে ধান্দার কাছে গিয়ে সাহায্য চায়। তখন আমরা দেখি ধান্দাও কপিলকে সুরক্ষিত রাখার জন্য অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়। এদিকে রাবি আর দেব মিলে ধান্দার ফার্মে চলে আসে, কিন্তু কোথাও তারা কাপিলকে খুঁজে পাচ্ছিল না। তারা বুঝে যায় যে ধান্দা আগে থেকেই কাপিলকে লুকিয়ে রেখেছে। দেব আর রবি মিলে ধান্দার সবগুলোকে মারতে মারতে একটা সময় কাপিলকে পেয়ে যায়। রবিরা কাপিলকে ধরে নিয়ে আসতে যায়, কিন্তু তখনই ধান্দার লোকেরা চলে আসে। রবি আর দেব মিলে লোকগুলোর সাথে ফাইট করতে করতে কাপিলকে নিয়ে নিচে চলে আসে, যেখানে ধান্দার সব থেকে বড় সার সুলতান ছিল। সুলতানের জন্য ধান্দার লোকগুলো এবার থেমে যায়, কারণ তারা গুলি চালালে সুলতান রেগে যেতে পারে। ধান্দার লোকগুলো পেছনে চলে যায়। এটা দেখে দেব এবার একটা বোম বের করে লোকগুলোকে ভয় দেখানোর জন্য। তবে আমরা দেখি দেব বোমটা হাতে বের করতেই সুলতান সেটা মুখে নিয়ে গিলে ফেলে আর সেটা চাবাতে থাকে। এটা দেখে সবাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাবি আর দেব মিলে কাপিলকে ধরেই সেখান থেকে দৌড় দেয়, আর সাথে সাথে বোমটা সুলতানের পেট থেকেই সুলতান সহ ব্লাস্ট হয়ে যায়। এদিকে ধান্দা এসে তার পছন্দের সারের এই অবস্থা দেখে অনেক বেশি রেগে যায় যে এই কাজ করেছে তার উপর। ধান্দা সবার থেকে সুলতানকে বেশি পছন্দ করত, তাই সে কিছুতেই কাউকে ছাড়বে না। এদিকে দেবরা কাপিলকে ধরে নিয়ে আসে আর একটা মেশিনের সামনে নিয়ে দেব কাপিলকে মারতে মারতে জিজ্ঞেস করে যে তার সাথে আর কে কে জড়িত ছিল, তারা কেন মেরেছে নিহাল আর গুড়িয়াকে। কাপিল তখন কাঁদতে কাঁদতে দেবের কাছে ক্ষমা চায় আর তাকে ছেড়ে দিতে বলে। দেব কাপিলকে প্রশ্নের উত্তর দিতে বলে। তখন কাপিল জানায় তাদের শুধু একজনকে মারার অনুমতি ছিল। দেব বলে তাহলে তারা গুড়িয়াকে কেন মারলো। তখন কাপিল জানায় গুড়িয়াকে মারারই প্ল্যান ছিল, অর্থাৎ যেই খুন করেছে সে নিহালকে নয় বরং গুড়িয়াকে মারার জন্যই সব প্ল্যান করেছে। আর এখানেই কেসটা পুরোপুরি ভাবে ঘুরে যায়। দেব আর রবি অনেক বেশি অবাক হয়ে যায় যে গুড়িয়ার সাথে আবার কার শত্রুতা থাকতে পারে। দেব এবার কপিলকে জিজ্ঞেস করে তার সাথে আর কে কে ছিল। তখন কপিল জানায় 3 জন। এ কথা শুনে দেব বাকি আরেকজনের নাম জানতে পারে, যার নাম ছিল ডিনো। আমরা জানতে পারি ডিনো অনেক বড় সাইকো কিলার, তবে সে আসল খুনি না, বরং ডিনোকে আরেকজন অর্ডার দিয়েছিল গুড়িয়াকে মারতে, আর ডিনো কপিল আর সনিকে তার সাথে নেয়। এই কথা শুনে দেব জিজ্ঞেস করে কে তাদেরকে অর্ডার দিয়েছিল, কিন্তু কপিল জানায় তারা কেউই তার মুখ দেখেনি, শুধুমাত্র ডিনো তার ব্যাপারে জানে। দেব এবার ডিনো কোথায় আছে জানতে চায়, কিন্তু কপিল কিচ্ছু বলে না। এটা দেখে এবার দেব রেগে মেগে কপিলের হাত ওই মেশিনের উপর রাখে। কপিল তখন ভয়ে চিৎকার করতে থাকে। দেব তখন নিজের নিয়ন্ত্রণে ছিল না। গুড়িয়ার কথা শোনার পর দেব হিংস্র প্রাণী হয়ে উঠেছিল। এদিকে কপিল জানায় ডিনো হিসারে আছে, তবে এটা শোনার পরেও দেব কপিলের হাত মেশিন থেকে সরায় না, আর উপর থেকে মেশিন পড়ে কপিলের এক হাত একদম পিষে যায়। কপিল তখন চিৎকার করতে থাকে। দেব এবার রেগে মেগে কপিলের মাথা মেশিনের উপর রাখে। এটা দেখে রাবি দেবকে আটকানোর চেষ্টা করে আর বলে সে মারা যাবে। দেব বলে সে তাকে মেরেই ছাড়বে। সে এমন হয়ে উঠেছিল যে গুড়িয়ার খুনের সাথে জড়িত সবাইকে সে নৃশংসভাবে মেরে ফেলতে চাইছিল, কিন্তু রাবি দেবকে এটা করতে বারণ করে আর কপিলও ভয়ে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশের গাড়ির শব্দ পেয়ে দেব কপিলকে ছেড়ে দেয় আর তারা পালাতে থাকে, কিন্তু পুলিশ দেবকে ধরে ফেলে। এদিকে রাবি আর রঘুবীর পালাতে থাকে, তবে সামনের ঢাল চলে আসায় তারা দুজন আর পালাতে পারে না। এদিকে পুলিশরা তাদের কাছে চলে এসেছিল, আর রাবি যাতে ধরা না পড়ে তাই রঘুবীর রাবিকে ধাক্কা দিয়ে ঢালে ফেলে দেয় আর রাবি নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এখানে পুলিশ শুধু রঘুবীরকে দেখতে পায়, তাই পুলিশ রাঘু আর দেবকে ধরে নিয়ে যায়। পুলিশরা দুজনকে পোগের সামনে নিয়ে আসে। পোগে দেবকে বলে কপিল মাত্র 17 বছরের ছেলে আর তাকে তারা মারতে যাচ্ছিল। পোগের কথা শুনে দেব রেগে বলে কপিল তাদের গুড়িয়াকে মেরেছে। এই কথা শুনে পোগে বলে তাদের কাছে কোনো প্রমাণ আছে কি।
পোগে কথা বলতে না বলতেই সেই সময় সেখানে ধান্দা চলে আসে। আর দেবের কারণে তার সুলতান মারা গেছে শুনে ধান্দা রেগে দেবকে মারতে যায়, কিন্তু পোগে তাকে আটকে ফেলে আর বলে সে কোচ হয়ে দেবকে মারলে তার নামে বদনাম হয়ে যাবে। ধান্দা তখন রেগে বলে তার লাগবে না কোচ হওয়া, যে তার সুলতানকে মেরেছে সে তাকে মেরে ফেলবে। পোগে এবার ধান্দাকে শান্ত করে আর বলে জেলের ভেতরে কোকিল লোকেরা আছে, দেবরা জেলে গেলে কোকিল লোকেরা এমনিতেই তাদের বাপ বেটাকে মেরে ফেলবে, তাই ধান্দার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এই কথা শুনে এবার ধান্দা কিছুটা শান্ত হয়। এরপর দেব আর রাঘুকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এখানে কোকিল লোকেরা আগে থেকে অপেক্ষা করছিল দেবদের মারার জন্য, তবে দেব আর রাঘুকে অন্য লকআপে দেওয়া হয়, যেটা দেখে কোকিল লোকেরা খুবই রেগে যায়। আমরা এদিকে রবিকে দেখি, যার জ্ঞান ফিরতেই সে আরবিন্দারের বাড়িতে চলে যায়। আরবিন্দার রবিকে লুকিয়ে রাখে, কারণ পুলিশরা এখন রবিকেই খুঁজছিল। এদিকে ভারতী সময়ের আগেই তার বাপের বাড়ি থেকে ফিরে আসে। এটা দেখে আরবিন্দার একটু অবাকই হয়ে যায়। সে ভারতীকে নিয়ে তাদের নিজের রুমে চলে যায়, যেখানে রবিকে লুকিয়ে রেখেছিল সে। আরবিন্দার ভাবে ভারতী হয়তো এটা দেখে রাজি হবে না, কারণ পুলিশ যদি জানতে পারে রবিকে আরবিন্দার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে তাহলে আরবিন্দারকে সাসপেন্ড করে দেওয়া হবে। তবে আরবিন্দারকে অবাক করে দিয়ে ভারতী আরো তাকে সাপোর্ট করে আর রবিকে সেখানেই লুকিয়ে রেখে দেয়। রবি আরবিন্দারকে ডিনোর ব্যাপারে বলে আর হিসার গিয়ে ডিনোকে খুঁজতে বলে। হিসার একটা জায়গার নাম ছিল আর কাপিলের বলা অনুযায়ী ডিনো সেখানেই লুকিয়ে আছে। একমাত্র ডিনোর কাছ থেকেই তারা আসল খুনির নাম জানতে পারবে, আর এটাও জানতে পারবে যে কিসের জন্য গুড়িয়াকে খুন করা হয়েছে। আরবিন্দারও তার কাজে লেগে পড়ে হিসারের ডিনোকে খোঁজার জন্য। কিছুক্ষণ পর ভারতী নিজে রবির জন্য খাবার নিয়ে যায়। তখন আরবিন্দার বাড়িতে ছিল না। রবি এমনিতেই অনেক বেশি প্রেসারে ছিল, তাই সে ভারতীর রান্না খাবার খেতে চায় না। ভারতী তখন কিছুটা জোর করে রবিকে খাবার খাওয়ার জন্য দেয়, যেটা দেখে রবি রেগে খাবার ফেলে দেয়। কিছুক্ষণ পর তার হুঁশ ফেরে যে সে কি করছে। সে তখন তাড়াতাড়ি করে খাবার উঠিয়ে ভারতীকে সরি বলে, তবে ভারতীর রাগ হলেও সে তার নিজের রাগ কন্ট্রোল করে রবিকে বসায়। রবি এখন ভারতীর সাথে সবকিছু শেয়ার করতে থাকে। সে দেবকে ভুল ভাবছিল, কারণ দেব সরাসরি গুড়িয়ার খুনিদের মেরে ফেলতে চাইছিল, প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু রবি কোনো ধরনের খুন খারাপই চায় না, সে গুড়িয়ার খুনিকে বের করতে চায়, তবে সে তাকে মারতে চায় না। কিন্তু দেব যখন সবাইকে মারার কথা বলে তখন রবির কাছে দেবকে একটা জন্তু মনে হয়, যে শুধু প্রতিশোধের আগুনে জ্বলে। রবি বলে সে কখনোই কারো খুনের কারণ হতে চায় না, সে আবারও বক্সিং এ ফিরে যেতে চায়। রবি যখন 6 বছর পর আবারও বক্সিং করেছে ইনস্টিটিউটের ভেতরে, তখন তার ভেতরকার বক্সার আবারও জেগে উঠেছে। 6 বছর পর সে নিজের ভেতরের রবিকে খুঁজে পেয়েছে, যার ভেতরে শুধু আছে গ্লোরি। তবে সে নিজের খুশি দেখতে যেয়ে গুড়িয়ার কথা তো আর ভুলে যেতে পারে না। রবির এসব কথা শুনে ভারতী রবিকে সান্ত্বনা দিয়ে বলে নিজের খুশি দেখা কোনো অন্যায় না, আর গুড়িয়াও যেখানেই থাকুক না কেন সেও চায় রবি তার খুশি নিয়ে বাঁচুক। অর্থাৎ এবার গুড়িয়ার খুনের বদলা না, বরং রবির নিজের অলিম্পিকে খেলার জন্য আবারও ইনস্টিটিউটের ভেতরে যাওয়া উচিত। আর ভারতীর কথা শুনে রবিও অনেক বেশি উৎসাহ পায়। এদিকে আমরা দেবকে দেখি, যে জেলের ভেতর বসেও অঙ্ক মেলানোর চেষ্টা করে। এতদিনের কেসটা পরিষ্কার ছিল যে কেউ নেহালের মতো বড় চ্যাম্পিয়নকে হারানোর জন্য হিংসে করে তাদের খুন করেছে। তবে ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। গুড়িয়াকে খুন করার জন্য লোক পাঠানো হয়েছিল, কিন্তু দেব বুঝতে পারে না যে কেউ গুড়িয়াকে কেন মারবে, কার সাথে গুড়িয়ার শত্রুতা ছিল। তবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও দেব তার অঙ্ক মেলাতে পারে না। এদিকে রাঘু বসে বসে দেবের কাণ্ড কারখানা দেখছিল। দেব জেলে বসে বসে কিছু করতে পারছিল না, কারণ একবার যদি ডিনো পালিয়ে যায় তাহলে তাদের কাছে আর কেউ থাকবে না গুড়িয়ার আসল খুনিকে বের করার জন্য। এদিকে রাঘুবীর চুপচাপ বসেছিল। হঠাৎই তার কোমর ব্যথা শুরু হয়। এটা দেখে দেব এবার নিজে থেকেই রাঘুবীরের সাথে যায় আর তাকে তেল ম্যাসাজ করে দিতে থাকে। এত বছরে এই প্রথম দেব রাঘুবীরের এত খেয়াল রাখছে। এটা দেখে রাঘুবীরের নিজেকেই দোষী মনে হয়, কারণ ছোটবেলা থেকে রাঘুবীর দেবকে এত ভয় দেখিয়ে বড় করেছে যে বড় হয়ে দেব নিজের বাপকেই ঘৃণা করা শুরু করে। রাঘবীর খেয়াল করে দেব তার কাটা পা নিয়ে বসে বসে তাকে তেল মালিশ করছে। এটা দেখে তার খারাপ লাগে, কারণ তার জন্যই দেবের এই অবস্থা হয়েছিল। তাই সে দেবের কাছে ক্ষমা চায়। তবে দেব তাকে এখন এইসব নিয়ে কথা বলতে বারণ করে। কিন্তু রাঘবীর আগের কথা তুলে নিয়ে আসে আর বলতে থাকে তারা যেরকম ছোটবেলা থেকে তার বেতের বাড়ি খেয়ে বক্সিং শিখেছে, এর আগে রাঘবীরও তার বাবার কাছ থেকে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি পেয়েছে। তার বাবা ইন্ডিয়ার প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল, আর সে চাইতো তার ছেলে রাঘুও চ্যাম্পিয়ন হোক। দীর্ঘ 50 বছর পর রাঘবীরও অলিম্পিকের চ্যাম্পিয়ন হয়। তার বাবা তাকে এমন ভাবে বড় করেছে, তাই সে নিজের সন্তানদেরকেও সেরকম ভাবেই বড় করতে চেয়েছে। তবে সে এখন তার ভুলগুলো বুঝতে পারছে। তার দেবদের উপর এত কঠোর হওয়া উচিত হয়নি। এই কথাগুলো বলে দেবের কাছে ক্ষমা চায় সে। কিন্তু দেবের রাগ এখনো কমে না। সে ভালো করেই চেনে রাঘবীরকে। বক্সিং এর জন্য সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষও হয়ে যেতে পারে, তাই তাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। রাঘবীরের বাবা তার সাথে যেরকম অত্যাচার করেছে সেটার বদলা নেওয়ার জন্য সে তার ছেলেদেরকে অতি কঠোর ভাবে বড় করেছে, যার জন্য দেবকে নিজের পা পর্যন্ত হারাতে হয়েছে। তাই তার জীবনের এই কালো অধ্যায়গুলো সে কখনোই ভুলবে না। এদিকে রাকা বিজুর দলে যাওয়ার পর থেকে ভেবেছে বিজু হয়তো রাকাকে অলিম্পিকের জন্য পাঠাবে, তবে বিজু তাকে ধোকা দিয়ে অন্য কাউকে অলিম্পিকের প্লেয়ার বানিয়ে দেয়, যেটা দেখে
এটাকে সহ্য করতে না পেরে রাকা ওই প্লেয়ারটাকে মেরেই ফেলে, যাতে বিজু আর উপায় না পেয়ে তাকে অলিম্পিকে খেলতে পাঠায়। এদিকে আরবিন্দার হিসার শহরে গিয়ে ডিনোকে তন্ন তন্ন করে খুঁজে আসে, কিন্তু কোথাও ডিনোর খোঁজ পাওয়া যায় না। তাই আরবিন্দার রাবির কাছে এসে জানায় যে তাকে পাওয়া যাচ্ছে না। এরই মাঝে বাড়ির কলিং বেল বেজে ওঠে। বাড়তি গিয়ে দরজা খুলতেই আমরা দেখতে পাই দরজার বাহিরে পোগে দাঁড়িয়ে আছে। আরবিন্দার এত রাতে পোগেকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে পোগের তার বাড়িতে আসার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। তবে সে আরবিন্দারের কাছে এসে অ্যাক্টিং করতে থাকে যেন সে এমনিতেই ঘুরতে এসেছে তাদের বাড়ি। এদিকে আরবিন্দারের নিচের বেসমেন্টেই রাবি লুকানো ছিল। এখন কোনো মতে যদি রাবি পুলিশের হাতে চলে যায় তাহলে আরবিন্দারও ফেসে যাবে। এদিকে আবার রাতের অন্ধকার নেমে আসতেই কোকির লোকেরা লকআপ থেকে বেরিয়ে আসে, কারণ তারা দেবদের নিজেদের লকআপে এনে মারতে না পারলেও দেবদের লকআপে গিয়ে তাদের দুজনকে মারার প্ল্যান করে। কারণ কোকি মাফিয়ার টিম এত সহজে কাউকে ছেড়ে দেয় না, আর সুযোগ বুঝে কোকির লোকেরা দেব আর রাঘবীরের উপর হামলা করে। কিন্তু তারা দুজন কোকির লোকেদের সাথে ফাইট করতে থাকে। তবে একটা সময় কোকির লোকেরা দেবকে মেরেই ফেলতে যাচ্ছিল, সেই সময় সেখানে হেড অফিসার চলে আসে আর সবাইকে থামায়। এরপর অফিসার নিজেই দেব আর রাঘবীরকে জেল থেকে ছাড়িয়ে দেয়। অন্যদিকে চালাক পোকে ওয়াশরুমের কথা বলে আরবিন্দারের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ সে জানতো যে রাবি আরবিন্দারের বন্ধু আর আরবিন্দার তাকে লুকাতে সাহায্য করেছে। হাঁটতে হাঁটতে পোগে এবার বেসমেন্টের রাস্তা দেখে ফেলে আর বুঝে যায় এটার ভেতরেই রাবি আছে। পোগেও বেসমেন্টের ভেতর ঢুকে যায়, আর তখনই রাবি দৌড়ে পোগের সামনে থেকে পালিয়ে বাহিরে চলে আসে। কিন্তু রাবি বাহিরে এসে দেখে পোগে আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে এসেছিল, অর্থাৎ সে জানতো রাবি এখানেই আছে। তাই সে বাইরে সব পুলিশ ফোর্স নিয়েই আরবিন্দারের বাড়িতে এসেছিল। তাই রাবি বের হতেই পুলিশরা তাকে ধরে ফেলে। এদিকে একটা আসামিকে লুকিয়ে রাখার জন্য আরবিন্দারকেও তার পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। পোগের তো অনেক বেশি খুশি লাগছিল, কারণ সে চাইছিল আরবিন্দারকে নিচে ডুবাতে আর দেব রাবি এবং রাঘবীরের উপর বদলা নিতে। তাই পোগে রাবিকে তার গাড়ির পেছনে বেঁধে গাড়ি চালাতে থাকে। রাবিকে সে এভাবেই শাস্তি দিতে দিতে টেনে নিয়ে যেতে থাকে। তখনই মাঝ রাস্তায় হেড অফিসারের কল আসে পোগের কাছে, আর অফিসার পোগিকেও রাবিকে ছেড়ে দিতে বলে। এদিকে পোগে না চাইতেও রাবিকে তার ছেড়ে দিতে হয়। দেব আর রাঘবীর জেলখানা থেকে বের হতেই সেখানে আবার জয়না চলে আসে। জয়না রাঘবীরকে জানায় তার প্ল্যান কাজ করে গেছে। প্ল্যানের কথা শুনে দেব অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কি প্ল্যান, যেটা শুধু তারা দুজন জানে। এখানে আমরা জানতে পারি যে নিজেদেরকে জেল থেকে ছাড়ানোর জন্য রাঘবীর বিজুর সাথে একটা ডিল করে, আর সেটা হলো রাঘবীর তার হারিয়ানা ক্লাব বিজুর কাছে বিক্রি করে দেয়, আর এটার বদলে বিজু গিয়ে ধান্দার সাথে কথা বলে, আর ধান্দা কাপিলকে দিয়ে রাবি আর রাঘবীরের উপর থেকে কেস উঠিয়ে নেয়, যার জন্য হেড অফিসার পোগেকেও বলেছিল রাবিকে ছেড়ে দিতে। এদিকে রাবি ততক্ষণে সেখানে চলে আসে। সে রঘুবীরের নিজের ক্লাব বেচার কথা শুনে রঘুবীরকে কথা দেয় আর বলে হারিয়ানা ক্লাব রঘুবীরের জন্য একটা প্রাণ ছিল, আর তাই সে তাকে কথা দিচ্ছে সে আর কোনোদিন বক্সিং ছাড়বে না, রাবি ফাইট করবে আর অলিম্পিক জিতে গোল্ড মেডেল এনে সে রাঘবীরকে গ্লোরি এনে দিবে, যেটা রাঘবীর চাইতো। রবির কথা শুনে দেব রবিকে ধমক দেয়। তবে রাবি এবার আর দেবের কথা শোনে না। সে বলে সে নিজের খুশি নিয়ে বাঁচতে শিখেছে, সে আর কোনো খুন খারাপা করতে চায় না। সেদিন দেব প্রায় কপিলকে মেরেই ফেলেছিল। যারা গুড়িয়াকে মেরেছে তারা মনস্টার, কিন্তু তারা মনস্টারদের সাথে লড়াই করে নিজেরা মনস্টার হতে চায় না। রবি কথা শেষ করতে না করতেই দেব রেগে তাকে এক ঘুষি মেরে দেয় আর বলে মনস্টারদের সাথে লড়াই করার জন্য মনস্টারই হতে হবে, আর গুড়িয়া কখনোই চায় না তার খুনি বেঁচে থাকুক, আর গুড়িয়ার খুনের বদলা সে নিয়েই ছাড়বে। এই বলে দেব এবার রাঘবীরকে বলে সে তাকে ভালো করেই চেনে, সে শুধু তাকে ব্যবহার করছে তাকে অলিম্পিক পর্যন্ত পৌঁছানোর জন্য। এই কথা শুনে দেব জয়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন দেব নিজেই গুড়িয়ার খুনিকে খোঁজার চেষ্টা করবে। নিজের নির্দোষ বোনটাকে যে এভাবে মেরেছে তাকে কিছুতেই সে ছেড়ে দিবে না। আর এই দৃশ্যের পরেই আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই, যেখানে রাঘবীর একটা বড় চাপাতি নিয়ে একটা মানুষকে টুকরো টুকরো করে কাটছে, আর মানুষটার হাত পা আলাদা করে সেই টুকরোগুলো ব্যাগে করে নিয়ে একটা নদীতে ফেলে দিয়ে আসে। তবে এখানেই দৃশ্য কাট হয়। আমরা দেখতে পাই রাঘবীরের ক্লাব এখন ভিজুর হয়ে যাওয়ায় রাঘবীর আর রবি মিলে ক্লাবের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছিল। ক্লাব খালি করে রাঘবীর আর রবি বাইরে বেরিয়ে আসে, যেখানে রাঘবীরের সবগুলো স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল। রাঘবীর তার স্টুডেন্টদের কাছে যায় আর সবাইকে অনেক অ্যাডভাইস দেয়, কারণ সে আর কাউকে বক্সিং ট্রেনিং করাবে না। সব জিনিসপত্র গুছিয়ে রাঘবীর আর রবি মিলে ইনস্টিটিউটের সামনে যায়, কারণ রবি সিদ্ধান্ত নিয়েছিল সে আবার বক্সিং এ ফিরে যাবে আর অলিম্পিকের চ্যাম্পিয়ন হবে। কিন্তু সে জানতো ইনস্টিটিউট থেকে বের হওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। তবুও রাঘবীর কোচকে ডেকে রবির জন্য আরেকটা সুযোগ চায়, কিন্তু কোচ কঠোরভাবে বলে দেয় সে সবাইকে সমান নজরে দেখে, আর এখানে যা যা রুলস আছে সেটা কেউ না মানলে সে কাউকে সাহায্য করে না। অর্থাৎ রবি যত চেষ্টাই করুক না কেন, একবার ইনস্টিটিউটের ভেতরে ঢোকার সুযোগ পেলেও দ্বিতীয়বার আর সেই সুযোগটা নেই। তবুও রবি কোচকে নানাভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু কোচ রবির একটা রিকোয়েস্টও মানে না, আর তাদেরকে আর কখনো ইনস্টিটিউটে পাড়া দিতে মানা করে। একথা শুনে রবি আর রাঘবীরের দুজনেরই মন ভেঙে যায়। রবি অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে তো নিজের বোনের জন্য স্ট্যান্ড নিয়েছিল, কিন্তু কোনো ধরনের খুন খারাপা করতে চায়নি। আসল হিরো তো তারা হয় যারা রিং এর ভেতরেও ফাইট করে আর বাহিরেও ফাইট করে। রবি গুড়িয়ার খুনিকে পেলে ছেড়ে দিবে না, কিন্তু সে কখনো তাকে মারার সাহস করতে পারবে না, কারণ সে কাউকে খুন করে গুড়িয়ার সম্মান কারো রক্ত দিয়ে নেভাতে চায় না। তবে রবির এখন নিজেকে লুজার মনে হচ্ছে, না সে গুড়িয়ার খুনিকে ধরতে পারছে আর না নিজের স্বপ্নকে
ট্রফিটাকে ছুতে পারছে। তবে রাঘবীর তাকে সাহস দেয়, এইবার না হয় সে অলিম্পিক খেলতে পারবে না, কিন্তু 4 বছর পরের অলিম্পিকে রবি ঠিকই খেলতে পারবে আর গোল্ড মেডেল জিতে আসবে। এদিকে দেব এবার নিজেই ডিনোর ব্যাপারে খোঁজ করতে থাকে। সে অনলাইনে সব জায়গায় ডিনোর ইনফরমেশন খুঁজতে থাকে। একটা সময় দেব ডিনোর আইডি খুঁজে পায়, যেখানে তার ছবি দেওয়া ছিল, অর্থাৎ ছবির জন্য দেব ডিনোকে চিনবে। কিন্তু ডিনোর আইডিতে আর কোনো পোস্ট ছিল না। সে কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, এই সবকিছুর কোনো ধরনের আইডিয়া নেই দেবের কাছে। তাই কেসটা আরো বেশি জটিল হয়ে যায়। কেসের প্রথম থেকেই তারা যাদেরকে সন্দেহ করে এসেছে তারা নির্দোষ ছিল। এছাড়াও একবার খনির সামনে যেতে যেতেও যেতে পারলো না। সনিকে মেরে ফেলা হয়েছে, কাপিলকে সরিয়ে ফেলা হয়েছে, এখন একমাত্র আছে ডিনো। কিন্তু এই ডিনোর কোনো ধরনের খোঁজ পাচ্ছিল না দেব। এই সবকিছুর জন্য দেবের মাথা খারাপ হয়েছিল। তখনই জয়না দেবের কাছে আসে আর কিছুক্ষণ ভেবে বলে তারা কিছুক্ষণের জন্য নিহালকে ভুলে যাবে, কারণ তারা এতদিন ভুল পথে চলেছে। তাই তারা একটা ক্লু পায়নি। খুনিদের উদ্দেশ্য ছিল শুধু গুড়িয়াকে মারার, কিন্তু তারা এতদিন নিহালকে বেস করে খুনি খুঁজে গেছে, তাই তারা পায়নি। এখন তাদেরকে আগে গুড়িয়ার ব্যাপারে ঘাটতে হবে। গুড়িয়ার খুনের আগে সে কি করেছে, কার সাথে দেখা করেছে, এই সবকিছু তাদের দেখা উচিত। অর্থাৎ কেসটাকে আবারও শুরু থেকে শুরু করতে হবে, তাহলেই তারা গুড়িয়ার খুনিকে ধরতে পারবে। জয়নার আইডিয়া দেখে দেবের মাথায় এবার টনক নড়ে। এতদিন তারা ভুল পথে চলছিল, তাই একটা প্রমাণও তারা ঠিকমতো পায়নি। তবে এখন থেকে তারা সঠিক পথে হাঁটবে। এদিকে সেই 5 বছর পরের মেডেল জেতার জন্য রাঘবীর রবিকে এখন থেকেই ট্রেনিং করাতে শুরু করে। সে রবিকে তার দাদার বাড়ি, অর্থাৎ তার বাবার পুরনো বাড়িতে নিয়ে আসে, যেখানে আগে তার বাবা নিজের বক্সিং ট্রেনিং নিত। রাঘবীর এই বাড়িটা বেচে দিতে চেয়েছিল, তবে এখন তার মনে হচ্ছে বাড়িটা বিক্রি না করেই ভালো হয়েছে। এখন অন্তত তাদের কাছে ক্লাব না থাকলেও এই বাড়িটা আছে, আর রঘুবীরের বাবার ট্রেনিং এ ব্যবহার করা সেই পুরনো জিনিসগুলো দিয়েই রাঘবীর রবিকে ট্রেনিং দিতে থাকে আর তাকে গড়ে তুলতে থাকে আরো শক্তিশালী হিসেবে। এদিকে আমরা আরবিন্দারকে দেখি, যে বহিষ্কার হওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট বারসোলার সাথে বসে ড্রিঙ্ক করছিল। তখনও ভারতী কিছু জানতো না আরবিন্দারের বহিষ্কারের ব্যাপারে, আর সে ভারতীকে এসব জানাতেও চায় না। তাই সে ভারতীকে জানায় আজ তার বাড়ি ফিরতে লেট হবে। এরপর আমরা দেখি আরবিন্দার না আসায় ভারতী রবির সাথে দেখা করতে যায়। দুজন মিলে তার গাড়ির ভেতর ছিল। ভারতী রবিকে জানায় কাল সে আবার তার বাবার বাড়ি যাচ্ছে। ভারতীর কথা শুনে রবি অবাক হয়ে বলে কয়দিন আগেই তো সে সেখান থেকে এসেছে। এবার ভারতী রবির কাছ থেকে কিছু লুকিয়ে না রেখে বলতে থাকে সে আসলে তার বাবার বাড়ি যায় বাবা মার জন্য না, বরং অন্য কাজে। তার কথা শুনে কিছুই বুঝতে পারে না রবি। আর এখানে আমরা জানতে পারি ভারতী আসলে একটা মেয়ে ব্যবসায়ী ছিল। তাকে যেমন করে তার গ্রাম থেকে টাকা দিয়ে কিনে আরবিন্দার নিয়ে এসেছিল, তেমনই ভারতী এখন সেই ব্যবসা শুরু করেছে। ভারতীদের গ্রামে মেয়ের অভাব ছিল না, কিন্তু মেয়ের পরিবারের টাকার অভাব ছিল। বাপ মা সেই অভাব পূরণ করতে নিজেদের ঘরের মেয়েকে বিক্রি করে দেয় ভারতীদের মতো মানুষদের কাছে, আর ভারতীরাও মেয়েগুলোকে শহরে এনে বড় বড় মানুষদের কাছে বিক্রি করে দেয় অথবা বিয়ে দিয়ে দেয়। অর্থাৎ এই সুশীল ভারতীর পেছনে একটা বড় রহস্য লুকিয়েছিল, যেটা এতদিন জানতো না রবি। এমনকি আরবিন্দারও কখনো টের পায়নি যে নিজে পুলিশ, তার বউ বেআইনি ব্যবসা করছে, অথচ সে বুঝতেও পারে না। আর এই সবকিছু ভারতী নিজের রূপ দিয়ে সামলে রেখেছে, যেমন ভাবে সে রবিকেও নিজের জালে ফাঁসিয়েছে। তবে এই সবকিছু শোনার পর রবি অনেক বেশি রেগে যায় ভারতীর উপর, কারণ সে হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করছে। তবে সে রবিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ঠিকই একটা সময় মানিয়ে নেয়। পরের দিন দেব আর জয়না মিলে দেবের দাদার পুরনো বাড়িতে আসে, যেখানে গুড়ি আর রাঘবীর মিলে থাকতো। দেব বাড়ির সামনে যেতেই রাঘবীর দরজা খুলে দেয় আর দেবকে দেখে জিজ্ঞেস করে সে কেন এসেছে এখানে। দেব বলে গুড়িয়ার জিনিসপত্র দেখতে এসেছে। এই বলে সে ভেতরে ঢুকে যায়। এরপর দেব আর জয়না মিলে গুড়িয়ার সবগুলো জিনিস এক এক করে বের করে আর চেক করতে থাকে। তবে জয়না সেখানে অনেকগুলো ড্রয়িং বুক আর কালার দেখতে পায়। এগুলো দেখে সে দেবকে জিজ্ঞেস করে গুড়িয়া কি ড্রয়িং করতো। তবে দেব জানায় না সে ড্রয়িং এর এক লাইনও সোজাভাবে আঁকতে পারতো না। এই কথা শুনে জয়না অবাক হয়ে যায়, কারণ ড্রয়িং বুকে অনেক সুন্দর সুন্দর আর্ট করা ছিল। তখন জয়না ড্রয়িং বুকের নাম দেখে, যেখানে গুড়িয়ার নাম ছিল না, বরং নিশি নাম ছিল। নিশি নাম শুনে দেব বলে সে তো এমন কাউকে চেনে না। তাই তারা অন্য কিছু খুঁজতে থাকে। হঠাৎই দেবের একটা জিনিসে চোখ যায়, যেটা দেখে সে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে থাকে, কারণ এতদিন সবকিছু তার হাতের কাছে ছিল। কিন্তু দেব কিছুই বুঝতে পারেনি। সে জয়নাকে কিছু না বলে রবির গাড়ি নিয়ে সোজা আরবিন্দারের কাছে চলে যায়। এদিকে আমরা আরবিন্দারকে দেখি, যে সারা রাত বারসোলার সাথে ড্রিঙ্ক করে সকালে বাসায় আসে। বারসোলা তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তবে আরবিন্দার ঘরে ঢোকার আগেই দেবরা তার সামনে চলে আসে। সে গাড়ি থেকে নেমে আগে আরবিন্দারকে বইটা দেখায়, যেটা দেখে এবার আরবিন্দারও অবাক হয়ে যায়। এদিকে জয়না কিছুই বুঝতে পারে না। তখন দেব তাকে বোঝায় যে তারা সবাই জানে হিসার একটা জায়গার নাম, তবে তাদের এলাকায় হিসার মানে বড় মহলকে বোঝানো হয়। অর্থাৎ কাপিল হিসার বলতে কোনো জায়গা বোঝায়নি, বরং মহল বুঝিয়েছে। আর হারিয়ানাতে শুধুমাত্র একটাই মহল আছে যেখানে অবৈধ কাজ চলে। এর মানে পরিষ্কার যে তারা ডিনোকে ওই মহলের ভেতরেই পাবে। এটা জানার পর আরবিন্দার আর ঘরে না ঢুকে দেব আর জয়নার সাথে তখনই বেরিয়ে যায় হিসারের উদ্দেশ্যে। অনেক রাস্তা পাড়ি দিয়ে তারা প্রায় কাছাকাছি চলে আসে। দেবরা গাড়ি থেকে নামে নৌকা দিয়ে যাওয়ার জন্য। তবে আমরা দেখি আরবিন্দার গাড়িতে স্তব্ধ হয়ে বসেছিল, আর তার হাতে ভারতীর একটা নূপুর ছিল, যেটা ওই গাড়িতেই পায় সে।
আরবিন্দার এবার দেবের কাছে এসে জিজ্ঞেস করে এই নুপুরটা সে কোথায় পেল। দেব নুপুরটা দেখে অবাক হয়ে যায় আর বলে সে কি করে জানবে, এটা রাবির গাড়ি, সেই ভালো করে জানবে। এবার আরবিন্দার স্তব্ধ হয়ে থাকে। সে বুঝে যায় রাবির গাড়িতে ভারতীই ছিল, কিন্তু রাবি তার নিজের বন্ধু হয়ে তার সাথে এমন কিছু করতে পারে এটা তো সে মানতেই পারছিল না। আরবিন্দার আর দেবকে কিছু না বলে দেবদের সাথে মহলে না গিয়ে সেখান থেকে ফেরত চলে যায়। ফলে দেবের কিছু করার থাকে না, তাই সে জয়নাকে নিয়েই নৌকা পার হয় আর ওপারে গিয়ে জয়নাকে নৌকার পাশে রেখেই দেব ভেতরে ঢুকে পড়ে। সে মহলের ভেতরে ঢুকতেই সবাই ভাবে হয়তো সে মেয়ের জন্য এসেছে, তাই তাকে চেকিং করে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। তবে সে ভেতরে গিয়ে সেখানকার মালিককে অনেক টাকা দেয়, আর এত টাকা দেখে মালিক এবার দেবকে সব থেকে সুন্দর মেয়ের কাছে পাঠায়। দেব তখন কোনো মতে রুমের ভেতর ঢোকে, যেখানে আগে থেকে একজন মেয়ে ছিল। দেবকে দেখে মেয়েটা তার জামা কাপড় খুলতে থাকে। এটা দেখে দেব মেয়েটাকে আটকায় আর বলে সে সব কিছু করতে আসেনি। তবে পর মুহূর্তেই দেব জানতে পারে মেয়েটা কানে শোনে না। এবার দেব বিপদে পড়ে যায়। তবুও সে ডিনোর ছবি বের করে মেয়েটাকে দেখায়, ইশারায় জিজ্ঞেস করে যে সে একে চেনে কিনা, কিন্তু মেয়েটা প্রথমে বলতে চাইছিল না। এটা দেখে দেব মেয়েটাকে টাকা দিতেই সে নিজেই দেবকে ডিনোর রুম দেখিয়ে দেয়। দেবও অনেক কষ্ট করে দেয়াল দিয়ে হেঁটে ডিনোর রুমে চলে যায়, যেখানে সে একটা মেয়ের সাথে শুয়েছিল। দেব ডিনোর কাছে যেতেই ডিনোকে চেপে ধরে আর জিজ্ঞেস করে গুড়িয়ার খুনি কে ছিল। তবে ডিনো জবাব দেওয়ার আগেই সেখানে রক্তবমি করে মারা যায়। এটা দেখে দেব এবার মেয়েটার কাছে আসে আর জিজ্ঞেস করে সে কি করেছে ডিনোর সাথে। মেয়েটা দেবকে দেখে ভয় পেতে থাকে। এখানে আমরা জানতে পারি এই মেয়েটার নাম ছিল নিশি। নিশি নাম শুনতেই দেবের মনে পড়ে যায় ওই ড্রয়িং বুকের কথা, যেটার উপরে নিশির নাম লেখা ছিল, অর্থাৎ এই নিশি সবকিছু বলতে পারবে। দেব এবার তাকে প্রশ্ন করতে থাকে যে সে গুড়িয়াকে চেনে কিনা। তখন নিশি জানায় চেনে। এ কথা শুনে দেব তাকে গুড়িয়ার আসল খুনির কথা জিজ্ঞেস করে। তবে ততক্ষণে মহলের লোক চলে এসেছিল। এটা দেখে দেব নিশিকে রেখে মহল থেকে বেরিয়ে আসে আর জয়নাকে নিয়ে তাড়াতাড়ি করে নদীর পার হয়ে যায়। এদিকে আরবিন্দার ওই নুপুরটা নিয়ে বাড়ি ফিরে যায় আর ভারতীর দিকে তাকিয়ে থাকে যে ভারতী কতটা নিখুঁতভাবে তাকে ঠকিয়েছে, তাও কিনা তার বন্ধুর সাথে। ভারতী এখানে আরবিন্দারের সাথে কথা বলতে থাকে। তখন আরবিন্দার ভারতীর সামনে ওই নুপুরটা রাখে। এটা দেখে ভারতী বুঝে যায় যে আরবিন্দার সব জেনে গেছে, তাই সে এবার তার কাছে গিয়ে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তবে আরবিন্দার রেগে তার গলা টিপে ধরে, তাকে মারার চেষ্টা করে আর একটা সময় ভারতী নিস্তেজ হয়ে যায়। এদিকে রাবি ভারতীর কলের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই ভারতীর নাম্বার থেকে কল আসে রাবির কাছে। তবে এবার ভারতী না, বরং আরবিন্দার কথা বলে তার সাথে। রাবি বুঝে যায় আরবিন্দার সবকিছু জেনে গেছে, তাই ভারতীকে বাঁচাতে সে তখনই আরবিন্দারের বাড়িতে চলে যায়। তবে দরজা খুলে দেয় ভারতী। তার সারা মুখে রক্ত লেগেছিল। রাবি তখন কোনো মতে রুমের ভেতর গিয়ে দেখে আরবিন্দারের নিথর দেহ পড়ে আছে নিচে, অর্থাৎ আরবিন্দার ভারতীকে মারার আগেই ভারতী তাকে নৃশংসভাবে মেরে ফেলেছে। ভারতী তখন কান্নার নাটক করে আর রাবিকে কিছু করতে বলে। রাবি তখন রাঘবীরকে কল করে। রাঘবীরও এসে এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। এরই মাঝে তখন রাবিকে ইনস্টিটিউটের কোচ কল দেয় আর কাল সকাল 6টার মধ্যে ইনস্টিটিউটের ভেতর আসতে বলে, কারণ সে বিশেষ করে রাবির জন্য রুলস ভঙ্গ করে তাকে আবারও ইনস্টিটিউটের ভেতর নিতে চাচ্ছে। অর্থাৎ রাবি এই বছরই অলিম্পিক খেলতে পারবে। তবে এরকম একটা সিচুয়েশন রেখে সে কিছুতেই ইনস্টিটিউট বেছে নিতে পারছিল না। কিন্তু অলিম্পিকের কথা শুনে রাঘু রাবিকে ইনস্টিটিউটে যাওয়ার জন্য পাঠায় আর বলে আরবিন্দারের লাশের ব্যবস্থা সে করবে। আর এরপরেই আমরা সেই দৃশ্যটা দেখতে পাই যেখানে রাঘবীর আরবিন্দারের শরীরের অংশ কেটে কেটে সেগুলো নদীর ভেতর ফেলে দেয় যাতে কেউ খুঁজে না পায়। অর্থাৎ আগে দেখা সেই দৃশ্যটাতে আমরা আরবিন্দারের বডি দেখতে পাই। এরকম একটা ভয়ানক কাজ করেছে রাঘু আর ভারতী মিলে। পরের দিন ভারতী তার অ্যাক্টিং স্কিল দিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আরবিন্দারের মিসিং ফাইল লেখায়। এদিকে আমরা দেবকে দেখি যে নিজে আরবিন্দারের বাড়িতে ঢুকে ভারতীর সব জিনিসপত্র দেখতে থাকে। তখন আরবিন্দারের মা দেবকে দেখে ফেলে, তবে সে চোর ভেবে চলে যায়। তখনই দেব চেক করে ভারতীর ড্রয়ারে একটা মাস্ক দেখতে পায়। মূলত এই মাস্ক পরেই গুড়িয়াকে মারা হয়েছিল। আর সেই সময় ভারতী পেছন থেকে দেবের দিকে বন্দুক তাক করে। দেব পেছন ঘুরেই ভারতীকে দেখে দাঁড়িয়ে যায়। আর এখানেই আমরা পরিষ্কার হই যে গুড়িয়ার খুনি আর কেউ না, বরং এই ভারতীই ছিল। ওই দিন নিশি দেবকে ভারতীর কথা বলে দিয়েছিল আর আজ দেব শিওর হয়ে যায় যে গুড়িয়াকে ভারতীই মেরেছিল। এখন সে ভারতীকে দেখে জিজ্ঞেস করে সে গুড়িয়াকে কেন মেরেছে। তখন ভারতী বলে সে গুড়িয়াকে মেরেছে কারণ সে তার ব্যবসায় অনেক নাক গলাচ্ছিল, তাই তার বোন গুড়িয়া বেশি কিছু জানার আগেই সে তাকে মেরে ফেলেছে। ভারতী এবার দেবকেও মারার হুমকি দেয়। আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে সেদিনের দৃশ্য দেখানো হয় যেদিন গুড়িয়া প্রথম জানতে পারে যে সে প্রেগন্যান্ট, অর্থাৎ নিহালের বাচ্চা তার পেটে। গুড়িয়া এটা জানার পর নিহালকে স্টেডিয়ামে ডাকে আর সুযোগ বুঝে তাকে তার প্রেগন্যান্সির ব্যাপারে জানায়। গুড়িয়া ভেবেছিল নিহাল হয়তো অনেক বেশি রাগ করবে এটা শুনে, তাই গুড়িয়া বাচ্চা নষ্ট করে দেওয়ার কথা ভাবে। কিন্তু বাচ্চার কথা শুনে নিহাল উল্টো অনেক বেশি খুশি হয়ে যায় আর এই বাচ্চা রাখতে চায়। কিন্তু গুড়িয়া অনেক ভয় পাচ্ছিল, কারণ গ্রামের মানুষ তাদেরকে ভালো চোখে দেখবে না। কিন্তু নিহাল ওইসবে তোয়াক্কা করে না। সে তখন অলিম্পিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাই গুড়িয়া তাকে বেশি চাপও দেয় না। কিন্তু নিহাল গুড়িয়ার জন্য সবকিছু ছেড়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবে। সেদিন গুড়িয়া বাড়ি ফেরার পথে একটা মেয়ে এসে তার কাছে সাহায্য চায়। গুড়িয়া দেখে মেয়েটাকে কিছু লোক খুঁজছে। গুড়িয়া তখন লোকগুলোর কাছ থেকে মেয়েটাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। আর ওই মেয়েটাই ছিল নিশি, যাকে গুড়িয়া ড্রয়িং বুক দিয়েছিল।
এখানে নিশিও বিক্রির শিকার হয়েছিল। তার গ্রাম থেকে একটা এজেন্ট এসে নিশিকে টাকা দিয়ে কিনে নিয়ে যায় আর এখানে এনে বেচে দেয়। আর এই এজেন্ট আর কেউ ছিল না, বরং ভারতী ছিল। অর্থাৎ ভারতী নিশিকেও কিনে নিয়ে এসেছিল অবৈধ ব্যবসা করানোর জন্য, যেটা গুড়িয়া জেনে ফেলে। আর তার জন্যই হয়তো ভারতী গুড়িয়াকে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিকে রাভি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে থাকে। আগে অলিম্পিকের টিকিটের জন্য তাদেরকে অনেকগুলো টিমের সাথে ফাইট করতে হবে, আর যেই টিম খেলায় জিতবে তারাই টিকিট পাবে। এদিকে ভারতী দেবকে বেঁধে রেখেছিল। তাকে বাধা অবস্থায় দেখে ভারতী অনেক মজা নিতে থাকে। তখন দেব বলে আরবিন্দার এসে ভারতীর আসল রূপ দেখে ফেলবে। ভারতী জানায় সে আরবিন্দারকে আগেই মেরে ফেলেছে। এ কথা শুনে দেব এবার আরো বেশি রেগে যায় ভারতীর উপর। সে তাকে মারতে আসলে ভারতী দেবকে একটা ছবি দেখায়, যেটা দেখা মাত্রই দেব থেমে যায়। এদিকে টিকিট পাওয়ার জন্য ফাইটিং শুরু হয়। তবে প্রথম রাউন্ডে রাভি হেরে যায়, কিন্তু রাঘবীর রাভিকে অনেক সাপোর্ট দেয়। এরপর রাভি আর শামশেরের মধ্যে ফাইট শুরু হয়। আমরা তখন দেখি দেব পুলিশ স্টেশনে যায় আর নিজেকে আরবিন্দারের খুনি হিসেবে সারেন্ডার করে। আমরা জানতে পারি ভারতী জয়নাকে আটকে রেখে দেবকে ব্ল্যাকমেইল করে, যাতে দেব পুলিশের কাছে গিয়ে বলে যে সে আরবিন্দারের খুন করেছে। আর জয়নার জন্য দেব সেটা করতেও রাজি হয়ে যায়। পুলিশরাও দেবকে ধরে ফেলে। তখনই সেখানে ভারতী আসে আর পুলিশের সামনে নাটক করে যেন সে কিছুই জানে না। ভারতী এবার একা দেবের সাথে কথা বলে। দেবের ভেঙে যাওয়া অবস্থা দেখে ভারতী খুব মজা নিচ্ছিল। আর ভারতীকে দেখে শুধু রাগই বাড়ছিল দেবের, কিন্তু জয়নার জন্য সে তার রাগ কন্ট্রোল করে রাখে। আর এখানেই খোলে সব থেকে বড় টুইস্ট। ভারতী দেবের কাছে এসে বলে গুড়িয়াকে মারার প্ল্যান তার ছিল না, বরং তাকে কেউ গুড়িয়াকে মারার অর্ডার দিয়েছে। অর্থাৎ গুড়িয়ার আসল খুনি ভারতী ছিল না, বরং অন্য কেউ ছিল, আর যার নাম ভারতী দেবের কানে কানে বলে। এটা শোনা মাত্রই দেব সব থেকে বড় শকটা খায়। এরপর আমরা দেখি পোকে দেবকে বেঁধে গাড়িতে করে নিয়ে যায় আর সোজা কোকির আস্তানায় রেখে আসে। অর্থাৎ যে করেই হোক কোকি দেবকে নিজের হাতে মারতে চায়, তাই সে আবারও দেবকে ধরে নিয়ে এসেছে। এদিকে দেব কোকিকে রিকোয়েস্ট করতে থাকে সে যাতে তাকে ছেড়ে দেয়, তাহলে সে বলবে সনিকে কে মেরেছে। তবে আমরা দেখি কোকি আগে থেকেই হুকুমকে ধরে এনেছিল, আর দেবের সামনেই কোকি হুকুমের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এবার কোকি দেবের কাছে আসে তাকে মারার জন্য। দেবকে কষ্ট দিয়ে মারার জন্য কোকি একের পর এক দেবের গালে চড় দিতে থাকে। এদিকে আরেক ভাই রাভি আর শামশেরের মধ্যেও চলছিল ফাইট। তবে রাভি উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না। দুই ভাইয়ের এই পরিস্থিতিতেও সবার আগে দুইজনের মাথায় আসে গুড়িয়ার কথা। গুড়িয়ার জন্য হলেও তাদেরকে এখন উঠতে হবে আর লড়তে হবে। এদিকে দেব এবার কোকির উপর উল্টো হামলা করে আর কোকিকে কামড় দিয়ে তার ঘাড়ের মাংস ছিঁড়ে ফেলে। আর এই সুযোগে দেব সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসে। সে সবার আগে ওই মহলে আসে যেখানে জয়নাকে আটকে রাখা হয়েছিল। দেব তাড়াতাড়ি করে গিয়ে জয়নাকে ছাড়ায়, এরপর তার সাথে করে নিয়ে আসে। এদিকে রাভিও উঠে দাঁড়ায় আর শামশেরের সাথে পরপর 2 রাউন্ড জিতে সে ফাইনালে চলে যায়। সেখানে রাভি রাকার সাথে লড়বে। ফাইনাল কালকে হওয়ায় রাভি শাওয়ার নিতে যায়, আর তখনই পেছন থেকে কেউ একজন এসে রাভির বুকে ছুরি চালিয়ে দেয় আর রাভি সেখানেই পড়ে যায়। এরপরই তার চিকিৎসার জন্য ডাক্তাররা আসে। রাভির পেটে ব্যান্ডেজ করা হয়। রাভি এখানে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ কাল ফাইনাল, আজ রাভির এই অবস্থা। তবে রাঘবীর রাভিকে উৎসাহ দেয় আর বলে কালকে সে ফাইট করবে আর ঠিকই জিতে আসবে। সেই সময় আবার সেখানে বিজু চলে আসে রাভিকে দেখতে। তবে রাঘু ভাবে বিজুর লোক রাভিকে মেরেছে যাতে রাভি হেরে যায়। তবে বিজু জানায় সে কিছুই করেনি, বরং তার খারাপ লাগছে রাভির জন্য। তবে রাঘু তো সেটা বিশ্বাস করে না আর বিজুর সাথে ফাইট করতে যায়। কিন্তু সেই সময় কোচ এসে তাদের দুজনকে থামায়। ফাইনাল রাউন্ডের সময় চলে আসে, কিন্তু রাভি তখনও ঠিকভাবে চলতে পারছিল না। তবে রাঘু রাভিকে বারবার বলে তাকে ফাইট করতেই হবে, তাই সেও তখন শক্তি দিয়ে উঠে পড়ে। ততক্ষণে রাভির নাম ডাকা হয় স্টেজে আসার জন্য। রাভিও ধীরে ধীরে যেতে থাকে স্টেজের উদ্দেশ্যে। তখনই দেব তাড়াহুড়ো করে রাভির কাছে আসে আর তাকে কিছু একটা বলতে চায়। তবে রাভির এখন শুধু খেলার উপর ফোকাস ছিল, তাই সে দেবের কোনো কথাই শুনছিল না। এদিকে রাভি সময় মতো না পৌঁছাতে পারায় খেলায় ঘোষণা করে দেওয়া হচ্ছিল যে রাভি ফাইনাল রাউন্ড খেলতে পারবে না। এর মানে অলিম্পিকের টিকিট ভিজুরা পাবে। এই কথা শুনে দেব আর দেরি না করে স্টেজে চলে যায় আর জানায় সে ফাইট করবে। এদিকে রাভি আর কিছু বলতেও পারে না দেবকে। রাঘবীর তখন রাভিকে উৎসাহ দিতে আসে। রাভি আর রাকার ফাইট শুরু হয় আর রাঘবীর খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে রাভির খেলা। সেই সময় দেব রাঘুর পেছন দিয়ে এসে তার পেটে বন্দুক ঠেকায় আর তাকে সেখান থেকে উঠে যেতে বলে। আর এখানেই আমরা সবকিছুর উত্তর পেয়ে যাই যে খুনিকে খোঁজার জন্য রাভি আর দেব নিজেদের জান পর্যন্ত রিস্কে দিয়ে দিয়েছিল সেই খুনি আর কেউ না, বরং রাঘবীর সিং নিজেই ছিল। হ্যাঁ, এই রাঘবীর সিংই তার নিজের মেয়ে গুড়িয়াকে খুন করার অর্ডার দিয়েছে। আর এই সবকিছুর পেছনে তার হাত আছে, যেটা ভারতী দেবকে জানায়। রাঘবী পুরো কেসটা এমন ভাবে সাজায় যে কেউই তার কাজ পর্যন্ত যেতে পারবে না। নিজের মেয়েকে খুন করার মতো নিকৃষ্ট মানুষটা ছিল এই রাঘবীর সিং নিজেই, আর সেটার কারণ ছিল নিহাল।
দেব ঠিকই জানতো রাঘবীরের কাছে তার সবথেকে আপন জিনিস হলো বক্সিং আর গোল্ড মেডেল জেতা। এটার জন্য রাঘবীর তার পরিবারকে ছাড়তেও রাজি ছিল। নিহালকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে তাকে ছোট থেকে বড় করে তোলে রাঘবীর। সে দিনরাত পরিশ্রম করে নিহালকে অলিম্পিক প্লেয়ার হিসেবে গড়ে তোলে। তবে তার আগেই রাঘবীর বুঝে গিয়েছিল যে গুড়িয়া আর নিহালের সম্পর্ক ছিল। এছাড়াও গুড়িয়ার পেটে নিহালের বাচ্চা ছিল, আর নিহাল অলিম্পিক না খেলেই গুড়িয়ার জন্য তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। এই সবটাই জানতো সে, কিন্তু এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এত বছর পর অলিম্পিকের কাছাকাছি এসে নিজের মেয়ের জন্য সেই সবকিছু হারাতে চাইছিল না। তাই রাঘবীর প্ল্যান করে সে গুড়িয়াকে নিহালের রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তাহলে নিহালের তার খেলার দিকে মনোযোগ যাবে। আর একদিন সেই সুযোগটা সে পেয়েও যায়। গুড়িয়া নিশিকে তার কাছে রেখে দিয়েছিল, আর একদিন ভারতী নিশিকে খুঁজতে খুঁজতে রাঘবীরের কাছে চলে আসে। সেদিন রাঘবীর ভারতীকে প্রথমবার দেখে, আর নিশিকে ফেরত দেওয়ার বদলে সে গুড়িয়াকে মারার দায়িত্ব ভারতীর কাছে দিয়ে দেয়। আর ভারতীও খুব নিখুঁতভাবে প্ল্যান সাজায় গুড়িয়ার জন্য, কিন্তু ভুল টাইমে নিহাল চলে আসায় নিহালও মারা যায়। রাঘবীর যেখানে নিহালকে বাঁচানোর জন্য নিজের মেয়েকে মেরে ফেলতে চেয়েছে, সেখানে রাঘুর ভাগ্য রাঘুর উপরেই এসে পড়ে। সেদিন হসপিটালে গুড়িয়া বেঁচে ছিল, কিন্তু রাঘু চাইতো না গুড়িয়া বেঁচে থাকুক, তাই সে নিজেই গুড়িয়াকে একেবারে মেরে ফেলে। এদিকে রাঘবীর টিভিতে তখনও রাবি আর রাকার ফাইট দেখছিল, আর অবশেষে রাবির অসাধারণ ফাইটের মাধ্যমে সে ফাইট জিতে যায় আর অলিম্পিকে অংশ নেওয়ার টিকিট পেয়ে যায়। নিজের ছেলের কাছে নিজের পর্দা ফাঁস হওয়ার পরেও অলিম্পিকের টিকিট জেতা নিয়ে রাঘু অনেক বেশি খুশি ছিল। তবে নিহাল যাওয়ার শোক রাঘবীর মানতে চাইছিল না, তাই সে এবার রাবিকে নিহালের বদলে ব্যবহার করার প্ল্যান করে, আর রাবিও রাঘবীরের জালে ফেসে যায়। রাঘবীর দুনিয়ার সবচেয়ে স্বার্থপর আর নিকৃষ্ট মানুষ, যে কিনা নিজের সম্মান বাঁচানোর জন্য, নিজেকে দেশের সামনে ভালো দেখানোর জন্য আর একটা অলিম্পিক গোল্ড মেডেলের জন্য নিজের মেয়েকে খুন করে। দেব তো নিজেও বিশ্বাস করতে পারছিল না তাদের নিজের বাবা তার ছোট গুড়িয়াকে মেরে ফেলেছে শুধুমাত্র অলিম্পিক জিতার জন্য। তাই দেব আর তাকে বাবা মেনে সম্মান না করে সোজা তার উপর বন্দুক তাক করে। তবে তার আগেই সেখানে পুলিশরা চলে আসে, কিন্তু আমরা দেখি সে আর কাউকে ভয় না পেয়ে গুলি করে দেয়, কারণ রাঘুর মতো এমন নিকৃষ্ট মানুষরা সম্মান না বরং ঘৃণা ডিজার্ভ করে। আর এরই সাথে সাথে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা এটাই জানতে পারি যে অতিরিক্ত লোভ লালসা করলে একদিন নিজেকেই ডুবতে হয়, তাই কখনোই অতিরিক্ত কোনো কিছু আশা করতে নেই। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।